বাংলাদেশের রাজনীতি দুই দলের রাজনীতি, বিএনপি আওয়ামী লীগ। আমরা বিএনপির সাথে ছিলাম না থাকার কারণে আমরা আওয়ামী লীগের শত্রু হয়ে উঠিনি। কিন্তু আপনারা তো সাংবাদিকতা জগতে আছেন, তারা অনেক সাংবাদিক জগতে আছে, কোনো অনুসন্ধানের রিপোর্টে কেউ বের করুক যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের দেনা পাওয়ার কোনো সম্পর্ক ছিল, এটা প্রমাণ করতে পারলে ইসলামী আন্দোলন রাজনীতি শাপলা চত্বরের ওই সময় সফল হইতো, হেফাজত হইলে কি হইতো, বিএনপি ক্ষমতায় আসতো। আজকে সেই বিএনপি কি এখন রিফাইন্ড বিএনপি? আজকের বিএনপি তো রিফাইন্ড বিএনপি না, 2013 বিএনপি অবশ্যই রিফাইন্ড বিএনপি না। তো আমি কেন সেই সময় বিএনপিকে আমি একটা সুযোগ এনে দেবো আমার রক্তের উপর দিয়ে? 2021-এ যেটা হইলো যে মোদি আসতেছে, মোদিকে আনবেই, তার আগে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু তারা মোদিকে আনবেই। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের দলের মহাসচিবকে বারবার প্রেশারাইজ করছেন, পরে তার সাথে একটা বৈঠক হয়েছে, তিনি বলছেন যে মোদি আসতেছেই, এটা কোনো ঝামেলা করেন না, করলে কিন্তু বিপদ হবে। আমরা দেখছি যে আসতেছেই যখন, আমি কত রক্ত দিলে মোদিকে আমি ঠেকাতে পারবো বলেন? এই হিসেবটা যদি 1 লক্ষ লোক মারা গেলেও মোদিকে ঠেকান যেত, আমরা 1 লক্ষ লোক দিতাম। কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে 1 কোটি লোককে মারা গেলেও মোদিকে সে আনবে। আর মোদিকে আনা ঠেকানোর জন্য কি আমি 1 লক্ষ মুসলমান রক্ত বিসর্জন দিব? তো ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়তো ইতিহাস ভুল বলবে, পরকালে ভুল দেখা যাবে। আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই সময় ওই শক্তি ক্ষয় করে ভালো কিছু পাওয়া যাইতো না। তারপরেও মানে আপনাদের ব্যাপারে একটা আমরা সবসময় একটা ক্যালকুলেটিভ রাজনীতি করছি। এখন এটা বলতে পারেন গা বাঁচানোর জন্য, অবশ্যই গা বাঁচানোর জন্য, আমার অস্তিত্ব রক্ষা করেই না আমি সামনের দিকে যাব। তো সেজন্য আমার আপনারা এতটা ভালো ক্যালকুলেশন কিভাবে করেন যে মানে আওয়ামী লীগ সবসময় রাজি থাকে? এটা কেন করি? এটা আমার দলের কিন্তু একটা শক্ত কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটিতে অনেক দিন রাজনীতি করা লোকজন আছে এবং প্রপার আলোচনা। এটা কি অন্য দলে নাই? মানে আওয়ামী লীগ বিশেষ কোনো সুবিধা আপনাদের দেয় না? এটা এখন তো একটা ওপেন সোর্সের যুগ, আমি একটা পরিষ্কার সবাইকে জানায় রাখা, কেউ যদি বের করতে পারে যে আমরা সামান্যতম সুযোগ সুবিধা নিছি কোথাও, ইনশাআল্লাহ। আপনাদের ব্যাপারে নরম থাকতো কেন আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো ইসলামপন্থীদের পছন্দ করে না। না, আমরা আওয়ামী লীগকে থ্রেট করিনি কখনো। নৌকার ধানের শীষ 2 সাফের একই বিষ, এটা ইসলামী আন্দোলনের স্লোগান। ইসলামী আন্দোলনের স্লোগান এবং আজাদ ভাইয়ের গান ছিল এটার উপরে, এবং নারীর আঁচল ধরা এইসব বিষয় ছিল। তো আমরা দেখলাম কয়েকদিন আগে আপনারা বিএনপির সাথে কিছু বিষয়ে একমত হলেন, আপনারা একেবারে স্বাক্ষর করা হলো। তো সেই বিষ কি এখন মানে পানি হয়ে গেল, না ওই নারীর আঁচল কি এখন বাতিল হয়ে গেল? এবং আমরা কিন্তু তার সাথে বৈঠক করি নাই, আমরা বৈঠক করছি, তিনি পুরুষ মানুষ। এবং এটা কি আসলে ধর্মীয় না পলিটিক্যাল কথা? মানে কারণ আপনারা 2001 সালে যে বিএনপির সাথে ইসলামী ঐক্যজোট গেছে সবগুলো, তো আপনারা তো ওই সময় এরশাদের সাথে জোটবদ্ধ হয়েছে না, আপনারা তো নির্বাচন করছেন এরশাদের সাথে। এটা পলিটিক্যাল, কিন্তু বিদেশের সাথের মতো রওশনের সাথের মতো নেত্রীরা ছিল তো। এবং ইসলামের আপত্তির জায়গাটা হলো মহিলা সুপ্রিম লিডার না হওয়া। এছাড়া মহিলা তো লিডার হবেই। আর একটা কথা, আমাদের যে মহিলা ইউনিট না, এটা কিন্তু রাজনীতি না। আমাদের মহিলা ইউনিটের যিনি প্রধান, তার পদবি হলো মুআল্লিমা। আর কারণ কি, আমাদেরকে রাজনীতিতে নামাতে চাচ্ছি না। মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম আমাদের মহিলারা করবে না ইনশাআল্লাহ, কারণ ইসলামের রীতিতে নাই। এটার কারণে বিরোধিতা নাই বলি, এটা তো ইসলামী দল সবগুলো নিজাম ইসলাম পার্টি, যেটাতে আপনাদের পীর সাহেব রহমাতুল্লাহ যুক্ত ছিলেন। সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তিনি ভালো ভোকাল, মানুষের জনপ্রিয়তা আছে, তাকে সামনে নিয়ে আগানোর সিদ্ধান্ত হইল। তখন এর পিছনে যে জামাত ইসলাম আছে এটা শাইখ রহমাতুল্লাহ জানতেন না। তিনি একটা খোলা মনে সব ধারালো মাকে আমরা আছে, তিনি এটা করতে গেলেন। দেখা গেল জামাত ইসলাম সাইদি সাহেবকে সরাই নিয়ে আসলো। কেন? যে জামাতের বাইরে আর কোনো ইসলামী সংগঠন দাঁড়াক, এটা জামাত ইসলাম মতো অ্যাকসেপ্ট করতে চান নাই তৎকালীন নীতিগুলো। এবং জামাত ইসলামের বাইরেও যে রাজনীতির ধারা আছে সেটা এস্টাবলিশ হয়ে গেছে। এখন দুইটা ভিন্ন ভিন্ন দল এস্টাবলিশ, তাদের সাথে ঐক্য হতেই পারে, তাদের সাথে একটা সমাজ হতেই পারে। হ্যাঁ, শাইখ রহমতুল্লাহ বারবার বলতেন জামাত ইসলাম ইসলামী সংগঠন না, কারণ জামাত ইসলামের যে আইডিওলজি ওইটাকেই একমাত্র ইসলামী সংগঠন যখন সাব্যস্ত করছেন, তখন গুলো দফা করতে গিয়ে পাল্টা গুলো করা হয়েছে, বলে আমাদের ইসলাম সংগঠনই না। মারুফ ভাই ইসলাম মানে পীর সাহেব রহমতুল্লাহকে সুন্দরভাবে যেভাবে তুলে ধরেন, হয়তো তিনি নিজে ওইভাবে তুলে ধরতেন না। তবে আমরা মনে করতে পারি যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে খুব দ্রুত ঐক্য হচ্ছে, এই ধরনের। না, ঐক্য না, এটা আমাদের আমির বারংবার ঘোষণা দিয়ে রাখছেন যে আমরা একক ইসলামী প্রার্থী দিতে চাই। ইসলামের যে 150 বছরের যে শাসন ইতিহাস, এইখানে মুসলিম বীররা নিহত হয়েছে কাদের আক্রমণে বেশি? কাফেরদের আক্রমণে? অফকোর্স না, মুসলমানদের আক্রমণ বেশি নিহত হয়েছে। মোহাম্মদ বিন কাসিম বলেন, মুসা বিন নুসাইর বলেন, যাদের নাম শুনে আপ্লুত হই, এরা মারা গেছে কি কাফেরের আক্রমণে? না, সব গেছে মুসলমানদের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। এখন আমরা যদি ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ উপায় বের করতে পারতাম, যেটা এখনকার গণতন্ত্র যদি থাকে হয়, তাহলে কিন্তু হত্যাকাণ্ডগুলো হয় না। গণতন্ত্র আসলে কি? এটা কি মানে আপনারা কিভাবে দেখেন? এটা কি কুফরি? এটা কি জায়েজ না না জায়েজ? যে একটা সরকার কী করে গঠন হবে, সেই সরকারের জবাবদিহিতা কী করে নিশ্চিত করা হবে, রাষ্ট্র ক্ষমতা কী করে হস্তান্তর হবে, এই যে টুলস হিসেবে যে গণতন্ত্রটা, হ্যাঁ, সেটার সাথে ইসলামের খুব বেশি সংঘর্ষ নাই।
এটা ইসলাম সমর্থিত না, বরং এটা রশিদদের ভাষায় বললে ইসলামী শুরা ব্যবস্থার একটা আপডেট ভার্সন। যারা মানহাজি বলেন তাদের প্রতি আমার একটা আবেদন যে তারা ইসলামী আন্দোলনকে কেন টার্গেট করেন। তাই বাংলাদেশের নির্বাচন তো শুধু একই চরমনাইলরা করে না, ইসলাম মধ্যে আরো বহুত সংগঠন নির্বাচন করে, আমাদেরকে কেন আসলে মানে রাজনৈতিক পড়াশোনার ক্ষেত্রে আমার আসলে কোনো সাইক নেই। মানে এখন আমি কারো আন্ডারে বই পড়ি না, এটা খুবই ভয়াবহ কথা। বাংলাদেশের ইসলামপন্থীরা আর ইসলাম বিরুদ্ধরা অনেক জায়গায় একমত, তার মধ্যে এটা যে বাঙালির সাথে ইসলামের সম্পর্ক নাই, এটাতে ইসলামপন্থীরাও একমত, বামপন্থীরাও একমত। বাংলাদেশের সাংস্কৃতিকভাবে ইসলাম বিজয়ী হবে যখন বলবো শাইখুল হাদিস আল্লামা অনিন্দ ইসলাম, এটা বললে তো মাথা খারাপ হয়ে যাবে। জামাল নাম হইতে পারলে অনিন্দ হইতে পারবে না কেন? গণতন্ত্রকে একটা ধর্ম আকারে রূপান্তরিত করে ইসলামের মোকাবেলায় যারা দাঁড় করায় দেন, আমি মনে করি ইসলামকে ছোট করেন না। আমি ইসলামী বিশ্বের কথা বলতেছি, ইসলাম বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই তো, সেজন্য সেটা সমস্যাটা। আর বাংলাদেশে দেখেন না, ক্ষমতা হস্তান্তর স্বাভাবিকভাবে হইলে আছে 24 লাগে, এটা কি সম্ভব? হয়েছে তো, মিশরে হলো না কেন? না, মুসলিম বিশ্বে হয় নাই সেটা, কিন্তু বহির্বিশ্বে বা মুসলমান বিশ্বের বাইরে এটা গণতন্ত্র হস্তান্তর কেন্দ্রিক রক্তপাতকে বন্ধ করতে পারছে। আমরা যদি বাংলাদেশে বা মুসলিম বিশ্বে যদি গণতন্ত্র থাকতো, তাহলে নিশ্চিত থাকেন ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা হয় না। আমরা শাসকদেরকে প্রেশারাইজ করতে পারতাম। আজকে আমরা আরবের শাসককে প্রেশারাইজ করতে পারি, রাজতন্ত্রই তো দেশ তৈরি করছে। আরবের সব শাসকরা মিলে দাঁড়াইতো, আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হইতো, হয়তো সব মুসলমান মরে যেতাম, যাইতাম, সমস্যা কি? কিন্তু সেটা তো হচ্ছে না, সবাই আমরা আরামে আছি, এই ফিলিস্তিনের বাইরে খাচ্ছে কেন? তাদের গণতন্ত্র না থাকার কারণে শাসকদের আমরা প্রেশারাইজ করতে পারি না। যদি আজকে জর্দান, সৌদি আরব, মিশর, সিরিয়া এগুলাতে সত্যিকার অর্থে গণতন্ত্র, মানে সত্যিকার অর্থে বলতে অন্তত হাসিনার আমলের গণতন্ত্রও থাকতো, তাহলে হয়তো সেখানে গাজার এই অবস্থা হতো না। কারণ হাসিনা যতই খারাপ হোক, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাহস করে নাই। মানে কোনো যে রাষ্ট্রগুলোতে প্রতিবাদ বেশি হয়েছে, এগুলো সবগুলো গণতান্ত্রিক রাষ্ট্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফের ঈদ আয়োজনে, ইনসাফ শোর ঈদ আয়োজনে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। আজকে আমরা মারুফ ভাইয়ের সাথে ঈদ নিয়ে আলোচনা করব, আমরা ওনার রাজনীতি নিয়ে আলোচনা করব, ওনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে আলোচনা করব। মারুফ ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইনসাফকে ধন্যবাদ। আমরা আড্ডার মতো করেই করব, এটার অনুষ্ঠানটার নামও ইনসাফ ঈদ আড্ডা। তো শুরুতে ঈদ নিয়ে শুনতে চাই, ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য। ছোটোবেলায় ঈদ কেমন ছিল? ঈদের পার্থক্য বলতে ছোটোবেলায় আনন্দ করতাম, আর এখন ঈদ আসলে সত্যিকার তোমার ভয় লাগে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা, যে রোজা পাইলো মাফ করাইতে পারলো না, তা সে সবচেয়ে হতভাগা। সেজন্য ঈদের দিন আমার খুব ভয় লাগে এবং ঈদের নামাজটা আমি আসলে একটা আতঙ্কের মধ্যে থাকি যে সত্যি আজকের এই দিনে আমি কি সবচেয়ে দুর্ভাগ্যের একজন, না আল্লাহ পাক মাফ করে দিছে, এইভাবে থাকে। আর এখন যেটা হয়েছে যে এখন আনন্দ তৈরি করতে হয় সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য, বন্ধুবান্ধবের জন্য। তার আগে আনন্দ শুধু করতাম, এই পার্থক্যটা। আর যেটা হয় যে বড় হইলে আনন্দ করার পরিসরটা কমে যায়, সেটা কমছে। আবার দায়িত্ব বাড়ে, অনেকের সাথে যোগাযোগ করতে হয়। একটা আছে মনের আনন্দ যোগাযোগ করলাম তা না, এখন যেটা যোগাযোগ করতে হয় সেটাও করতে হচ্ছে, এই আর কি। একদম ছোটবেলার ঈদ কেমন ছিল আপনার? গ্রামে তো করা হতো। আমাদের বাড়িতে ছিল মোংলায়, ওটা শহরতলির মতো। ঈদের আগে আব্বা জামা কাপড় কিনতেন, সবাই মিলে দেখতাম। আমরা তো 7 ভাই বোন, মানে বাসায় একটা বিশাল হই হুল্লোড় কারবার। সকালবেলায় উঠেই আব্বা মানে এক ধরনের চিল্লাচিল্লি শুরু করতেন, সবাই ঘুমের থেকে উঠে ফজরের নামাজে যাওয়া। আমাদের বাসায় একটা ভালো মজার জিনিস ছিল, আব্বা চরমনায় মুরিদ তো, তিনি সকাল বিকাল নিয়ম করে জিকির করতেন। তো ঈদের দিন সকালেও আমাদেরকে আয়োজন করে জোরে জোরে সবাই মিলে ইল্লাল্লাহ জিকির করতে হইতো। তারপরে ঈদের নামাজে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, এটা। এবং মোংলা আমাদের এখনো যেটা গ্রামগঞ্জ যেটা হয় যে সামাজিক সম্প্রীতির খুব বেশি। তো আমরা ঈদের দিন যে কত বাড়ির দাওয়াত খাইতাম এর কোনো শেষ ছিল না। তারপরে 2-1টা বাড়ির থেকে অভিযোগ আসতো যে আমাদের বাড়িতে তো আসলা না, তাদের বাড়িতে পরে কাফরা দিতে। আবার আমাদের বাসায়ও
কত মানুষ যে আসতো। তো একটা প্রচন্ড রকম সামাজিক ব্যস্ততা, দৌড়াদৌড়ি। আর আমাদের বাচ্চা ছিলাম ছোটকালে, এই মেহমান আসলে মেহমানের খাবার আগায় দেওয়া, সেটা আবার ইয়া করা। আর একটা বিষয় ছিল যে কোন পরিবারের জামা কাপড় কি। তো আমাদের বড় পরিবার হওয়ার কারণে আব্বা ওই শিক্ষাটা খুব বারবার দিতেন যে ঈদের জামাটাকে খুব ফোকাস না করা। তো আমি একটু বুঝার পরে ওইটা আসলে করতাম যে ঈদের জামাটা খুব ফোকাস করতাম না, কিন্তু এই আনন্দটা খুব অসাধারণ ছিল যে গোটা এলাকার বাড়িতে আমরা যাইতাম, আবার এলাকার মানুষ আমাদের বাড়িতে আসতো। এটা হচ্ছে আনন্দের ছিল। ঈদের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আত্মীয় স্বজন তো অবশ্যই, মানে আব্বা মোংলায় চাকরি করতেন, মোংলায় একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা সভাপতি ছিলেন, আমার মুজাহিদ কমিটির সভাপতি ছিলেন। ফলে আমাদের সামাজিক যোগাযোগটা বিস্তৃতির অনেক বেশি ছিল। ফলে ঈদের আগে পরে 2-3 দিন এটা একটা বাড়িতে বিয়ে বাড়ির মতো লেগে থাকতো। এটা কি এখন আছে? এখন নাই, কারণ আমরা সব ঢাকায় থাকি, আব্বা মোংলা থাকেন না। আমার মনে হয় শুধু আমরা না, সারা বাংলাদেশ থেকে এটা আসলে কমে যাচ্ছে, আমাদের সামাজিক যোগাযোগটা কমে যাচ্ছে। এখন তো আমরা অনলাইনে কাটাই বা নিজেরা পার্কে ঘুরতে যাই, এটা কিছু করি, সামাজিক বন্ধনটা আমার মনে হয় সত্যি সত্যি কমছে। আচ্ছা মাহবুব ভাই, এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আমরা মানে বাংলাদেশের মানুষের ঈদ আমার মনে হয় যে আরব বা মানে ইসলামের মূল ভূমি যেগুলো, ওই অঞ্চলের ঈদের চেয়ে সুন্দর। এটা কি আমার ধারণা না? আপনার কি মনে হয়? আমি বাইরের ঈদ তো দেখি নাই, কিন্তু আমাদের ঈদটা অনেকটা সাদামাটা হয়, নামাজের পরে আমাদের ঈদটা আনন্দঘন হওয়াটা স্বাভাবিক এবং আরো আনন্দঘন হওয়া উচিত। কারণ জাতি হিসেবে কিন্তু বাঙালিরা আনন্দপ্রবণ, উৎসবপ্রবণ। আপনি জানেন যে আমাদের এখানে 12 মাসে 13 পূজা, এর মানে কি 13টা উৎসব আনন্দ ছিল। তো ইসলামে এই যে ফলে আমাদের যে মুসলমান হয়েছি, ইসলামের সাথে আমাদের আনন্দটা থাকা উচিত ছিল এবং হওয়ার কথা হয়ও। দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো উৎসব আছে, আখেরি চাহার সোমবার, শবে বরাত, শবে কদর, ইভেন মহররম, এগুলোকে উৎসবের মতো করে পালন করে। এবং তারা সাকরাইন যদি বলেন, এটা কেন যে বাঙালি তো উৎসব প্রবণ, এবং ইসলাম গ্রহণ করার পরে সেজন্য উৎসব থেকে সরে না আসে, সেজন্য নানা ধরনের উৎসব মুসলমানদেরকে দেওয়া হয়েছে। ফলে বাঙালির ঈদ অনেক আনন্দমুখর, এটা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্রের সাথে এটা মিশে আছে। আরবের ঈদ আমার কাছে যেটা মনে হয় যে তারা সকালবেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একদিন পরে শেষ। কিন্তু আমাদের মানে এই যে এক জায়গা থেকে মেহমান আসা যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আমার তো অভিজ্ঞতা এমন আছে যে আমার মানে আত্মীয়র বাড়িতে আমরা ছোটবেলায় কোথাও গেলে 1 চামচ করে খেতাম, কারণ 10-12 বাড়িতে খেতে হবে, আরো বেশি, মানে 15-20টা বাড়িতেই খেতে হবে, ঘরে খেতে হবে, তো অল্প অল্প খেতে হয়। এটা আমার মনে হয় না, এটা সম্ভবত মানে এই সাবকন্টিনেন্টে এই জিনিসটা আছে। আমাদের তো একান্নবর্তী পরিবার ছিল, আমাদের সোশ্যাল বন্ডিংস তো এটা অসাধারণ, এটা বিশ্বের কোথাও নাই। তো ফলে এটা আমাদের এখানে বেশি, খুবই স্বাভাবিক। এই পরিবার বন্ধন এটা নিয়ে আবার অনেকে, যেমন আমি অনেক ইসলামপন্থীদের বলতে শুনি যে জয়েন্ট ফ্যামিলি এত ভালো না, বড় পরিবার। কিন্তু আমি আবার আমার ভালো লাগে ইমরান খান এই বিষয়টা খুব বলে যে আমাদের যে পারিবারিক বন্ধন, এটা আমাদেরকে আমাদের কালচারটা ধরে রাখছে, আমাদের ধর্মকেও এটা অনেক ধরে রাখে। পশ্চিমাদের মতো আমরা বিচ্ছিন্ন হই না, আমরা। আচ্ছা, এবার একটু মানে একটু পলিটিক্যাল, আবার সমাজের সাথেও যুক্ত। এবারে ঈদে আমরা দেখলাম সুলতানি আমলের বিষয়গুলো ফিরে আসতেছে পরিবর্তনের পর। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা খুবই সুন্দর এবং আমাদের শেকড়ে ফেরত যাওয়ার একটা লক্ষণ, ঐতিহ্যকে ধারণ করার একটা লক্ষণ। দেখেন আমাদের বাংলাদেশে এই তুর্কি সিরিজগুলো জনপ্রিয় হয়েছে কেন? তুর্কিরা তাদের ঐতিহ্যটাকে স্মরণ করছে। এখন আমাদের এই অঞ্চলে একটা 1000 বছরের ইতিহাস আছে, 1000 বছরের ঐতিহ্য আছে, আমাদেরকে সেই ঐতিহ্যগুলো থেকে বিচ্ছিন্ন করা হয়তো। বিগত 15 বছরে বাংলাদেশের ইতিহাস শুরু হইতো 1971 থেকে, সর্বোচ্চ 1952, মানে এর আগে যেন এই অঞ্চল ছিল না। 1952 সালে আচমকা আকাশ থেকে একটা দেশ পড়ছে, 52 থেকে শুরু হয়েছে। তো এটা করে আমাদেরকে হীনমন্যে করে ফেলা হইতো, যার ঐতিহ্য নাই, শেকড় মজবুত না, তার তো আছে কি পৃথিবীতে। এখন এটা যেটা হচ্ছে সুলতানি আমল, মানে আমাদের একটা সুলতানি শাসন আমল ছিল, আমরা একটা সুলতানের উত্তরাধিকার বহন করি। তো এটা খুবই মনস্তাত্ত্বিকভাবে দীর্ঘমেয়াদে খুব ভালো একটা প্রভাব ফেলবে সামগ্রিক বাঙালি মুসলমান না, এই অঞ্চলের মানুষের ইতিহাস। অনেকে বলবে যে আমাদের 1000 বছরের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছি, এর মানে কি জানেন? 1000 বছর ধরে আমি অত্যাচারিত ছিলাম, এই কথাটা বলা হচ্ছে, কিন্তু আমি কিন্তু 1000 বছর অত্যাচারিত না, আমি 1000 বছরের শাসক। হ্যাঁ, 200 বছর আমি অত্যাচারিত হয়েছি, কিন্তু যখন এটা গর্ব করে বলে 1000 বছরের সংগ্রাম, মানে কি 1000 বছর আমি খালি বিপদেই ছিলাম, তা তো না। ফলে এগুলো এই যে আশা, এটা খুবই এটা তো একটা পলিটিক্যাল বয়ান যে 1000 বছর না, এটা আমাদের মনস্তত্ত্বে ঢুকে গেছে। আমরা কিন্তু যারা ঢুকাইছে এটা তো পলিটিক্যাল।
আর এটা আসলে এটা প্রতীকী যে আমাদের একটা সুলতানি আমল ছিল, সেটা কিন্তু আমি গর্ব করতে পারি, সেটা একটা ঐতিহ্যের অংশ। এটা আমাদের জন্য অসাধারণ একটা কাজ হয়েছে, যারা করছে তাদেরকে খুবই ধন্যবাদ দেওয়া। এটা আমরা করতে পারলে, আমরা বলতে ইসলামপন্থীরা আনতে পারলে ভালো হইতো। অবশ্যই এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাগে। শুধু এটা কেন ভাই, আমাদের তো অনেক কিছুই ছিল, মানে যেহেতু একটা পরিবর্তন আসছে, এবং পরিবর্তন তো শুধু আসছে তা না, আমাদেরকে মানে এটা তো হাসিনা এই আমলটা আমাদেরকে দেখাইছে যে আমরা যদি আমাদের কালচার না ধরি, অন্যের কালচার আমাদের উপর চাপায় দেওয়া হবে। তা আমাদেরকে আরও এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলোকে তুলে আনা উচিত না? অবশ্যই। দেখেন, এক্ষেত্রে কিন্তু আমরা কিছু কাজ করছিলাম, যেমন পলাশির সাথে বাঙালি জাতীয়তার সম্পর্ক, এই আলাপটা কিন্তু আমরা তুলছিলাম। কিন্তু আসলে আমাদের এখানে দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশের যারা আমরা ইসলামপন্থী আছি, তারাও আসলে এই অঞ্চলের যে ইতিহাস তার সাথে ইসলামকে কানেক্টেড করে দেখতে তারা পারেন না। এইভাবে তো কখনো তৈরি করাই হয় না ইতিহাসের বইগুলো। না, ইতিহাসের বই তো আমাদের লিখতে হবে। এটাই ইতিহাসের বই তো আমরা লিখি নাই, যে বয়ানগুলো আছে আমরা নির্মাণ করি নাই। বঙ্কিমচন্দ্র এবং বঙ্কিমীয় ধারা তারা বলছে যে বাঙালি মুসলমানের সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই, আমরা তাই বিশ্বাস করে নিছি। এখন বাংলার সাথে, বাঙালি মুসলমানের সাথে এই অঞ্চলের যে সম্পর্ক, এটা আমরা ইসলামপন্থীরা এক ধরনের অস্বীকার করি। যেমন ধরেন আপনার ইনসাফ হতেই আমি একবার বলছিলাম যে আমি বাঙালি, আমি মুসলিম, দুইটা আমার সমান্তরাল পরিচয়। এখানে কখনো আমি বাঙালি পরিচয় আগে বলবো, কখনো মুসলিম পরিচয় আগে বলবো। এটা বলার পর আমি তোপের মুখে পড়ছিলাম। তো ইসলামপন্থীরা নিতে পারে না, তার বাঙালি পরিচয়টাকে নিতে পারে না। তো সেজন্য এখন এটা আসতেছে, এটা খুবই একটা ভালো একটা দিক, এবং আমাদের আত্মমর্যাদাটা ফিরে আনবে, যাবে শাসকের জাতি। আমার 1000 বছর ইতিহাস আছে। এটার চেয়ে বড় কথা হলো আমার মনে হয় যে আরেকটা জিনিস দেখেন, ওসমানীরা, তুর্কিরা, ওসমানী সালতানাত যখন প্রতিষ্ঠা হয় তার আগে কিন্তু এখানে আমাদের সুলতানরা প্রতিষ্ঠিত। মানে 1000 থেকে যদি বখতিয়ার হয়, তাহলে কিন্তু ওরা, তুর্কিরা যখন থেকে পরাজিত দৌড়ে বেড়াচ্ছে, তখন আমাদের এখানে অলরেডি সুলতান শাসন প্রতিষ্ঠিত। এটা ওসমানীয়দের আগে, সেলজুকদের সময় আমরা তার মানে এখানে চলে আসছি। কত বড় একটা ইতিহাস আমাদের, অথচ আমরা ইসলামের সেই ইতিহাসটা ধারণ করতে পারি না। আমরা এই হীনমন্যতার কারণে আমাদের এখানে তো দুইটা পক্ষ এই জিনিসটাকে ইগনোর, মানে এড়ায় চলে। একটা হলো আমাদের ইসলামপন্থীদের একটা বড় অংশ পছন্দ করে না যে আমরা এই বিষয়গুলোর সাথে নিজেকে কানেক্ট করি। আমরা তুলনামূলক আরবদের সাথে কানেক্ট করতে পছন্দ করি, মানে আরবদের সাথে কালচারাল। আমি ধর্মকেন্দ্রিক তো অবশ্যই, আমাদের ধর্মের বিষয়টা তো ওখান থেকে আসছে। ধর্ম তো আরবের না, হ্যাঁ, ধর্ম তো সারা বিশ্বের, মানে বিশ্বের। আমি খুব আজকে বলতেছিলাম যে বাংলাদেশের ইসলামপন্থীরা আর ইসলাম বিরুদ্ধরা অনেক জায়গায় একমত। তার মধ্যে এটা যে বাঙালির সাথে ইসলামের সম্পর্ক নাই, এটাতে ইসলামপন্থীরা একমত, বামপন্থীরা একমত। ইসলামপন্থীরা শুদ্ধতার অর্থে একমত, আর বামপন্থীরা ইসলামকে বাংলা থেকে খারিজ করার জন্য। অথচ তা না, বাংলাদেশে ইসলাম এবং মুসলমান এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একসাথে সেটা চলছে, বিকশিত হয়েছে। ভাষা কেন্দ্রিক ইস্যুগুলো আমরা তো এই ভাষাকে নিচ্ছিই না, বরং ওই মাজুসিদের ভাষা ফার্সিকে ইসলামের ভাষা হিসাবেই নেওয়া হয়েছে, এবং শঙ্কর জাতের উর্দু ভাষা যেটা, এটা অল্প কিছুদিন আগে। আমি একটা কথা বলি, এটা হয়তো অনেকে আমি বলি যে আরবি বলেন, ফার্সি বলেন, একটা ভাষা মুসলমানদের হাতে তৈরি না, কিন্তু বাংলা এমন ভাষা যার সূচনা তৈরি মুসলমানদের হাতে। এটা বোধহয় মুসলমানদের যে কটা ভাষা কথা বল সারা বিশ্বে, তার মধ্যে বাংলাই একমাত্র যার সূচনা, বিকাশ, বিস্তার পুরো মুসলমানদের হাতে। বাংলা আগাগোড়া মুসলমান ভাষা। এটা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ভাষা মানে মুসলিমদের মধ্যে। কারণ যদিও বলা হয় উর্দু, অনেকে বলে উর্দু সবার মাতৃভাষা না, তারা পাঞ্জাবিতে কথা বলে, মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে। হ্যাঁ, উর্দু বাংলায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে, এর মধ্যে তো মানে 95% মুসলিম। তো এই ভাষার এই আলাপটা আপনি এবং মুসা আল হাফিজ ভাই এবং আমাদের অনেকে এখন এই আলাপটা তুলতেছেন যে এই ভাষা আমাদের। এবং আমি যখন প্রথম এই কথা বলছি যে মাজুসিদের ভাষা ফার্সি, শঙ্কর জাতের উর্দু ভাষায় যখন প্রথম কোরআন তর্জমা করা হয়েছিল, আমি এটা রিপিট করি বারবার, এটা কিন্তু ওলামারা ফতোয়া দিয়েছে যে এটা নাজায়েজ। এটা নিয়ে একদম স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে যে ভাষা না বলে ধরেন ওলামাদের একটা অংশ বলা ভালো। ওলামাদের মানে হিন্দুস্তানি ওলামারা একটা অংশ প্রথম দিকটা, পরবর্তীতে এটা তো পরিবর্তন হয়েছে, এটাকে ইসলামের ভাষাও মনে করা হয়েছে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব, এবং আমাদের কালচারগুলো যদি আমরা না নেই, আমাদের এই সমাজের সাথে যদি আমরা না মিশি, কি হয় এটা গত 15 বছরে দেখা গেছে। রোহিঙ্গারা খুব ভালো ধরো। রোহিঙ্গা না, আমরাও তো রোহিঙ্গাদের মতোই হয়ে গেছিলাম।
মানে আমাদের একটা জাতিকে যদি আপনি পলিটিক্যালি করতে চান, তাকে অস্তিত্বহীন করতে চান, প্রথম শর্ত হলো তার ইতিহাসকে ভুলাই দেওয়া। দেখেন ঔপনিবেশিক শাসকরা এটা কিন্তু গিয়েই আগে ওই দেশের রাষ্ট্রভাষা পরিবর্তন, আমাদের ফার্সি ছিল, ইংরেজি চাপাই দিচ্ছে, উত্তর আফ্রিকাতে ফ্রান্সে ফরাসি ভাষা চাপাই দিচ্ছে। কেন এটা হয় কি, তাহলে এক প্রজন্ম পরে ওই জাতির সমস্ত ইতিহাস ওই রাষ্ট্রভাষা লেখা থাকে, ওটা থেকে সে হারায়। তুর্কিরা তো এখন আমাদেরও এই কাজটা করা হচ্ছে যে আমাদের ইতিহাসটা আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছে। দিলে এই অঞ্চলে বাংলায় ইসলাম একটা আগ্রাসী ধর্ম, এটা প্রমাণ করা সহজ। এটাই তো কোর্স, মানে প্রমাণ তো করে এরা তো পাঠ্যপুস্তকে নিয়ে আসছিল, এটা নিয়ে কিছু কাজও আমরা করছিলাম। আশা করি আগামীতে এই জায়গাগুলো আমরা আরো সুন্দরভাবে মানুষের সামনে নিয়ে আসতে পারবো। এটা নিয়ে প্রশ্ন আপনাকে, মানে তুলনামূলক বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে বলে আমার আছে, এর মধ্যে আপনি একটু বেশি বাংলা বাঙালি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, এটা অন্যদের মধ্যে এই জিনিসটা অতটা বেশি দেখা যায় না, মানে এর কারণ কি? মানে এর কারণ হলো ধরেন দুইটা বই, একটা হলো ক্লাস অফ সিভিলাইজেশন, সেইখানে এই হান্টিংটন দেখাইছে যে মুসলমানদেরকে বিভক্ত করে রাখা। সেটার উপায় কি, যে তার জাতীয়তাবাদ, স্থানিক জাতীয়তাবাদের সাথে তার মুসলিম জাতীয়তাবাদের যে পরিচয়, মুসলিম যে পরিচয়, এটা যদি সাংঘর্ষিক দেখানো যায় তাহলে মুসলমানদেরকে দুই ভাগ করে ফেলা যায়। কারণ বাংলাদেশে 18 কোটি মুসলমান, তার মধ্যে একজন বাঙালি আবার মুসলমান, সাংঘর্ষিক মুসলমানদের দুই ভাগ হয়ে যাবে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো হয়ে দেওয়া উচিত না, বরং আমার বাঙালি পরিচয় মুসলিম পরিচয়কে একাকার করে দেখানো। দ্বিতীয়ত হলো রশিদ আল ঘানসি, তিনি তো শেখ আলবানির শিষ্য ছিলেন, তো এখান থেকে ওনার ভাষায় আলবানির থেকে উনি শুদ্ধ ইসলাম, কোট আনকোট শুদ্ধ ইসলাম নিয়ে উনি তিউনিসিয়ায় গেছেন, এবং তিউনিসিয়াতে যায় উনি শুদ্ধ ইসলাম প্রচার করতে গেছেন। সেটা গিয়ে ওনার ভাষায় তিউনিসিয়ার যে আদি ইসলাম, সেই ইসলামের সাথে সংঘর্ষ তৈরি করছেন করে। একবার দেখতেছেন যে কি আমার তো শক্তি ক্ষয় হচ্ছে, বরং আদি ইসলাম যেটা একেবারে শেকড়ে মিশে আমি সেটাকে আমি কাজে লাগাই। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে শেকড়ের সাথে যদি আমি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমি তো ভাসমান হয়ে যাবো, আমার তো আগ্রাসী শক্তি হিসেবে দেখানো যাবে। তাহলে কি করতে হবে, বাংলার সাথে ইসলামের সম্পর্কটা ওতপ্রোতভাবে দেখানো লাগবে। এরপরে একটা বই, সেটা হলো ওই যে গোলাম মুর্শিদের 1000 বছরের বাঙালির ইতিহাস, সেখানে তিনি প্রথম 50 পৃষ্ঠার মধ্যে বলছেন যে বাংলাদেশ মানে এই যে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি, এই পরিচয়ের ভিত্তি যদি হয় ভূখণ্ড, তারও সূচনা মুসলমানদের হাতে, শামসুদ্দিন ইলিয়াসের হাতে, আবার এর ভিত্তি যদি ভাষা, তা মুসলমানদের হাতে। দেখলাম তাই যদি হয় তাইলে আমি বাংলা কি নিয়ে কথা বলবো না, বাংলাকে আমি ধারণ করবো না কেন? বাংলা আমি তো মানুষের বলতাম যে বাংলাদেশের সাংস্কৃতিকভাবে ইসলাম বিজয়ী হবে যখন বলবো শাইখুল হাদিস আল্লামা অনিন্দ ইসলাম। আর এটা বললে তো মাথা খারাপ হয়ে যাবে। অনিন্দ নাম হইতে পারে, জামাল নাম হইতে পারলে অনিন্দ হইতে পারবে না কেন? পারভেজ নাম হতে পারলে, হ্যাঁ পারবে না কেন? মানে পারভেজ নাম তো ইরানের ওই শাসকদের ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছে, তো সেই নাম ইসলামী হতে পারলে অনিন্দ নামটা হতে পারবে না কেন? এই সুস্মিতা, তাবাসসুম হইলে সুস্মিতা নামটা কেন ইসলামী? আপনি এইজন্য প্রথমে রাখতে চেয়েছিলেন, পরে আমার শাইখের নির্দেশ সেটা পরিবর্তন করছি। তো মানে বাংলা ভাষাকে একাত্ম করে না দেখার যে ভয়ঙ্করতা, সেটা ক্লাস অফ সিভিলাইজেশন খুব পরিষ্কার। আসলিহান নিয়ে তো কারো আপত্তি না, আসলিহান আপত্তি নাই, আসলিহান তুর্কি শব্দ বলে। এটা এই যে আমরা মানে মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা নিয়ে হয়তো আমরা লম্বা আলাপ করতে পারবো। তারপরও আপনি এই বয়ানটাকে ভিন্নভাবে নিয়ে আসেন। অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি মানে এটা একদম ব্যতিক্রম, যদিও বাংলা ভাষায় অনেকেই কাজ করছেন, হযরত ফরিদপুর রহমতুল্লাহ কাজ করছেন, আমাদের মধ্যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, ওনার আমি মনে করি বাংলা ভাষায় ইসলামকে তুলে ধরা, এক্ষেত্রে ওনার একটা বড় অবদান আছে, সেটা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। এবং এর আগেও মনিরুজ্জামান ইসলাম রহমতুল্লাহ ওনারা কাজ করছেন, মাওলানা আকরাম খাঁ কাজ করছেন। কিন্তু রাজনৈতিকভাবে বয়ান, রাজনৈতিক মাঠ থেকে বয়ান আপনি যেভাবে বোল্ডভাবে নিয়ে আসছেন, এটা আমাদের মুসা আল হাফিজ ভাই অনেক, উনি একাডেমিক্যালি আলোচনা অনেক সুন্দরভাবে নিয়ে আসেন। আমি এই জায়গায় আপনি জানি না এটা অনেকে কীভাবে জানেন কি না, আমি হারুন ভাইকে এখানে, মুফতি হারুন ইসা সাহেবকে এই জায়গায় উনি কিন্তু যথেষ্ট গ্রহণ করেন। মানে ওনার গ্রহণ করাটা হয়তো সেটা আপনার মতো হবে না, একটু ভিন্ন ধরনের উনি করেন। ভাষার ব্যাপারে উনি যথেষ্ট যত্নবান, এবং গত বছর পয়লা বৈশাখে যে বয়ান, মানে আরেকটা অবদান স্বীকার করা উচিত ছিল সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। আমি তো ওনাকে পাই নাই, আমি ওনার শিষ্য বা ওনার আমাদের সুলতান জক নদভী হাফিজাহুল্লাহ,
আমি ওনার ছাত্র ছিলাম, ওনার কাছে আমার পড়া হয়নি, কিন্তু খুব ছোটকালে ওনার কাছে ওনার চিন্তাটা আমার খুব প্রভাবিত করছে। সাইদ নদভী যেভাবে তার ভাষার প্রতি গুরুত্ব দিতেন এবং তিনি বাংলাদেশের সঙ্গে ওসিয়ত করে গেছিলেন যে আপনার বাংলার নেতৃত্ব নিতে চাইলে বাংলা ভাষার নেতৃত্ব, তো সুলতান জক নদভী হাফিজাহুল্লাহ এটা খুব করতেন, তারও একটা প্রভাব হয়তো। হ্যাঁ, অবশ্যই তাদেরও এখানে আমরা মনে হয় যে ওলামারা তো এগুলা নিয়ে তো কথা হয় না। যদি এটা উত্তরপ্রদেশে না হয়ে দেওবন্দটা যদি মানে ঢাকায় প্রতিষ্ঠিত, এটা তো মানে কওমি মাদ্রাসার জায়গায় জাতীয় মাদ্রাসা হতে পারতো, হয়তো মাদ্রাসা শব্দটাও না হতো তখন, জাতীয় শিক্ষা মানে বিদ্যালয় এমনও তো হতে পারতো। উত্তরপ্রদেশে বা ভারতের দেওবন্দের সবাই কিন্তু উর্দুতেই লেখালেখি করছে। এটা তো ওইখানে অমুসলিমরাও ওইখানে গান মানে যারাই সব কাজেই তো উর্দুতে হয়েছে, এটা ওই অঞ্চলের ভাষার কারণে। তো তাহলে তো যদি আরবি মানে ইসলামের যদি সুন্দর ভাষা থাকে সেটা আরবি হওয়ার কথা, তাহলে আরবিতে লেখালেখি করার কথা, কিন্তু তারা সমস্ত লেখালেখি হয় উর্দু না ফার্সিতে করছে। তাহলে আমাদের বাংলায় সেটা করার দরকার ছিল না। এটা মানে কওমি মাদ্রাসা কেন্দ্রিক আমরা যারা আছি, আমাদের এটা যে একটা অঞ্চলের ভাষা, মানে এটা তো ইসলামের ভাষা না, অনুমোদিত ভাষা না উর্দুটা, আমরা যে ভাষাগুলোকে প্রাধান্য দিই। আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব, সামনে পয়লা বৈশাখ আছে, এগুলো নিয়ে আলোচনা থাকবে। আমরা একটু রাজনৈতিক দিকটায় আসি। আপনাকে আমার এমনি অতটা কঠিন প্রশ্ন করা হয় না, আজকে আমার মনে হয় কিছু কঠিন প্রশ্নের উত্তর আপনার থেকে জেনে নেওয়া যাক। এগুলো সাধারণ মানুষের মনে যে আলাপগুলো থাকে। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক, মুখপাত্র বলা যায়, যদিও আপনাদের দলের অফিসিয়াল মুখপাত্র আর অন্যরা আসছেন, মানে প্রচার সম্পাদকের কাজ অনেকটাই বক্তব্যটাকে সামনে নিয়ে আসা। আওয়ামী লীগের 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে, বিশেষ করে 2009 থেকে যদি আমরা 2022-23 পর্যন্ত দেখি, আওয়ামী লীগের সাথে ইসলামী আন্দোলনের একটা সফট সম্পর্ক মানুষের, এটা অনেকটা মানুষ মনে করে, জনশ্রুতি এরকম আছে যে আওয়ামী লীগের সাথে একটা সফট সম্পর্ক ছিল আপনাদের, এবং এই কারণে আপনারা তুলনামূলক সুবিধা পেতেন অন্যদের তুলনায়। শেষ দিকটায় আপনাদের সাথে সম্পর্ক খারাপ হলো এবং আপনারা মানে একেবারেই বিপরীতমুখী অবস্থান আসলেন। এটা কেন? এটা কি মানে আওয়ামী লীগের পতন হচ্ছে এটা মনে করেই আপনারা? প্রথমত হলো যে ইসলামী আন্দোলনের সাথে আওয়ামী লীগের কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, সেটা পজিটিভও না নেগেটিভও না। মানে আমরা এখানে একটু বলে রাখা দরকার যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম প্রতিষ্ঠাতা আমির সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, উনি একজন পীর এবং ওনার অজান্তে উনি দর্শন তৈরি করছে। আমি সেটা বলি যে বাংলা অঞ্চলে পোস্ট ইসলামিজমের উদ্যোক্তা উনি। সে পোস্ট ইসলামিজম কি, যে কাউকে শত্রু মনে না করা, মাধ্যম মনে করা। সেই হিসাবে পিসাব রহমতুল্লাহ আলাইহি সকলের সাথে, এবং আমাদের নাম ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, হ্যাঁ, এবং ইসলাম শাসনতন্ত্র আন্দোলন। তো হুজুরের কথা ছিল যে আমার শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন সবাই শরিক হোক। আমি যদি কাউকে ক্ষমতার লড়াইকে প্রতিপক্ষ বানাই, সে ক্ষমতায় যাওয়ার জন্যই আমার দলের বিরোধিতা করবে। তো এই একটা জায়গা ছিল যে আমরা কাউকে প্রতিপক্ষ বানাইতাম না, সেজন্য আমরা আওয়ামী লীগকেও আলাদা করে প্রতিপক্ষ বানাইনি। দ্বিতীয়টা বিষয় ছিল যে বাংলাদেশের রাজনীতি দুই দলের রাজনীতি, বিএনপি আওয়ামী লীগ। আমরা বিএনপির সাথেও ছিলাম না থাকার কারণে আমরা আওয়ামী লীগের শত্রু হয়ে উঠি নেই। আর একটা কারণ যেটা ছিল, আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা 87 সালে হইলেও আমরা কিন্তু দল হিসাবে এককভাবে ফাংশন করা শুরু করছি হলো 2008 থেকে। তো তখন সত্যিকার অর্থে আমরা ওই অর্থে রাজনৈতিক কোনো থ্রেট না, আওয়ামী লীগের জন্য থ্রেট না, বিএনপির জন্য না। ফলে এই যারা থ্রেট না, এমন একটা শক্তিকে ঘাটানোর কোনো তাগিদ আওয়ামী লীগ সমর্থন মনে করে নাই, সেটা আমাদের ঘাটায় নেই। আর বিএনপি আওয়ামী লীগের মাঝামাঝি হওয়ার কারণে আমরা যে বিএনপির পক্ষে না, ফলে আওয়ামী লীগের বিপক্ষে নয়, এটা আমরা মেনটেন করে গেছি। এবং আমরা চাইছি যে আওয়ামী লীগের সাথে সমস্যা না করে দলটা গোছাই, কারণ বাংলাদেশের জোটের রাজনীতি করতে গিয়ে দল গোছানোটা হয় নাই, কারোই হয় নাই। আমরা একটা নিরিবিলি সুযোগ চাইছি যে দলটা আমরা গোছাই। কিন্তু আপনারা তো সাংবাদিকতা জগতে আছেন, তারা অনেক সাংবাদিক জগতে আছে, কোনো অনুসন্ধানের রিপোর্টে কেউ বের করুক যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোনো ধরনের দেনা পাওয়ার কোনো সম্পর্ক ছিল, এটা প্রমাণ করতে পারলে ইসলামী আন্দোলন রাজনীতি ছিল। এটা তো আপনাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালোর কারণে আপনারা হয়তো। অর্থনৈতিক অবস্থা ভালো কেমনে হয়? আমার অফিস এখনো চলে ঋণ করে, ইসলামী আন্দোলন অফিস এখনো, হারুন কাকা আমাদের অর্থ সম্পাদক, তিনি মাথা খারাপ হয়েছে, ঋণ করে অফিস চলে। তো সেজন্য এটা হয় নাই। আর শেষ দিকে যেটা হয়েছে যে ইসলামী আন্দোলন সত্যিকার একটা শক্তির জায়গায় গেছে এবং আওয়ামী ফ্যাসিজমটা মানে সহ্যের বাইরে চলে গেছিল। ফলে ওই সময় আর চুপ করে থাকার আসলে সুযোগ ছিল না, ফলে আমরা এটা বিরোধিতা করছি, মানে বিরোধিতা তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি দেখেন 2013 সাল দেখি, যে সময়টা ইসলামী দলগুলোর সাথে
মানে বিশেষ করে হেফাজতের সাথে ভয়ঙ্কর রকমের অবস্থা গেল আওয়ামী লীগের। এরপর 2021 সাল দেখি। এই লম্বা সময়ের মধ্যে আমাদের সাথে কোনো ক্লাস মানে সবাই বিপদে পড়লো, আপনারা বেশ ভালো আছেন। এখানে কি আমাদের মোহতারাম নায়েবে আমির উনি একটা কথা বলেন সবসময়, যে যেই পাথর তুলতে পারবে না সেই পাথর তুলতে গিয়ে আমার কোমর ভাঙো না। আমরা এটা খুব ভালো করে মানি। দেখেন 2000 কিভাবে পারছেন, মানে 13 সালে সবাইকে 2013-তে যেটা হয়েছে, আজকে তো সেটা খুব পরিষ্কার যে 2013-তে অনেক ক্রিয়ানক ছিলেন যারা এই আন্দোলনটাকে ডাইভার্ট করতে চাইছেন। এখন আমাদের মানে আল্লাহর ফোরকন দান করার কারণে বলেন, অথবা আমাদের তথ্য ইনফরমেশন বেশি থাকার কারণে বলেন, যে আমরা সব বুঝতে পারছিলাম যে এই আন্দোলনটা এখনো মানে যেভাবে দেখানো হচ্ছে তা না, এর নিচে কথা আছে, সে কথাগুলো আমরা জানতাম। সেজন্য এই আন্দোলন আমরা সরাসরি আমরা নামি নেই। ধরেন আজকে তো এটা প্রতিষ্ঠিত যে 2013 আন্দোলন যতটা না যেভাবে দেখাচ্ছে তার চেয়ে বেশি একটা রাজনৈতিক স্বার্থ ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল এর পিছনে। আমরা কি সেই উদ্দেশ্যে সামিল হব? হইলে আমরা আসলে কী গেইন করতে পারবো? ধরেন শাপলা চত্বরের ওই সময় সফল হইতো হেফাজত, হইলে কী হইতো? বিএনপি ক্ষমতা আসতো। আজকে সেই বিএনপি কি এখন রিফাইন্ড বিএনপি? আজকের বিএনপি তো রিফাইন্ড বিএনপি না, 2013 বিএনপি অবশ্যই রিফাইন্ড বিএনপি না। তো আমি কেন সেই সময় বিএনপিকে আমি একটা সুযোগ এনে দেবো আমার রক্তের উপর দিয়া? তো এই জিনিসগুলো আমরা কখনো চাইনি। না চাওয়ার ফলে হয়েছে কি, আমরা এখান থেকে সরে আসছি। হ্যাঁ, যেহেতু সরে আসছি ফলে আওয়ামী লীগের রসায়ন পড়ে নেই। 2021-এ যেটা হইলো যে মোদি আসতেছে, মোদিকে আনবেই, তার আগে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু তারা মোদিকে আনবেই। এখানে এটা এখন তো আর কোনো সিক্রেট নেই যে তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের দলের মহাসচিবকে বারবার প্রেশারাইজ করছেন, পরে তার সাথে একটা বৈঠক হয়েছে। তিনি বলছেন যে মোদি আসতেছেই, এখানে কোনো ঝামেলা করেন না, করলে কিন্তু বিপদ হবে। এটা বোধহয় মামুন সাহেবের সাথে বৈঠকটা হয়েছে। ফলে আমরা দেখছি যে আসতেছেই যখন, আমি কত রক্ত দিলে মোদিকে আমি ঠেকাতে পারবো বলেন? এই হিসেবটা যদি 1 লক্ষ লোক মারা গেলেও মোদিকে ঠেকানো যেত, আমরা 1 লক্ষ লোক দিতাম। কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে 1 কোটি লোককে মারা গেলেও মোদিকে সে আনবে। আর মোদিকে আনা ঠেকানোর জন্য কি আমি 1 লক্ষ মুসলমান রক্ত বিসর্জন দিব? এখন রাজনীতি তো সবসময় ক্যালকুলেশন এবং কষ্ট, মানে অপরচুনিটি কষ্ট বিবেচনা করতে হয়। কত রক্ত ক্ষয় করে কি পাইলাম, সেখানে যা ক্ষয় করলাম তার যদি বেশি না পাই, সেখানে তো আসলে বিনিয়োগ করার কোনো অর্থ হয় না। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়তো ইতিহাস ভুল বলবে, পরকালে ভুল দেখা যাবে। আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই সময় ওই শক্তি ক্ষয় করে ভালো কিছু পাওয়া যাইতো না, সেটা আমরা শক্তিটা ক্ষয় করিনি। এখন এটাকে অনেকের কাছে মনে হবে যে আমরা আওয়ামী লীগের সাথে। আপনি যেটা বলছেন সেম, যদিও আজকে আমি এখানে সঞ্চালকে আমার পরিচয় এটাই, আমি সাংবাদিক। আমার তো সাংগঠনিক একটা সম্পর্ক ছিল, ওই সময়টা আমি দায়িত্ব পালনও করছি। এটা হেফাজতকেও জানানো হয়েছিল এবং হেফাজত কোনো কর্মসূচি দেয়ও নাই, হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। 21 সালে 26শে মার্চ বা এটা হলো লাশ পড়ার পরে যে হেফাজত কর্মসূচি দিচ্ছে, যখন লাশ পড়ার প্রেক্ষাপট মোটেও থেকে তৈরি হয় না। এটা হেফাজত নিজেরা তৈরি করে না। এটা হলো বাইতুল মোকাররমে ঘটনা ঘটছে, এটা কারা ঘটাইছে এটা নিয়ে এটা কারো কোনো কর্মসূচি ছিল না। বাইতুল মোকাররমে গুলি হচ্ছে, এই গুজব ছড়ানোর পর হাটাজারি মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়েছে। না হেফাজত, না ইসলামিক কোনো অন্য কোনো দল, না হাটাজারি মাদ্রাসা, কেউ কোনো এখানে কর্মসূচি ছিল না। বরং আমাদেরকেও জানানো হয়েছে, এগুলো নিয়ে তো লম্বা আলোচনা হতে পারে, কখনো হবে ইনশাআল্লাহ। রক্তটা যারা শহীদ হয়েছেন তাদের এটা কোনো পলিটিক্যাল কারো সিদ্ধান্ত ছিল না, কিন্তু তার কারা? ওইটা কি হাসিনার শাসনকে আরো বেশি না? এটা অবশ্যই যে হাসিনা, মানে এটা একটা ফাঁদ ছিল কি, এটা প্রশাসনের পক্ষ থেকে। তো হাসিনার প্রশাসন তো ডাবল গেম খেলতো। আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা কোনোভাবে কোনো কর্মসূচিতে যাবেন না, গেলে যে কথা ইসলামী আন্দোলনকে বলা হয়েছে সেই কথা হেফাজতকেও বলা হয়েছিল, আমার মাধ্যমেও বার্তা পাঠানো হয়েছিল। এবং হেফাজত সবগুলো কর্মসূচি, যার যত কর্মসূচি ছিল সবগুলোই বাতিল করছে বলা যায়। লালখান বাজারে মুফতি হারুনিজা সাহেবের একটা কর্মসূচি ছিল, উনি ওইটাও বাতিল করছেন, কারণ বলা হয়েছিল ওই মাসে যেন কেউ কোনো কর্মসূচি না দেয়। কিন্তু এরপরেও বাইতুল মোকাররমে প্রথম লোক নামা এবং এর প্রতিক্রিয়ায় হাটাজারিতে ছাত্ররা নামা, ছাত্রদের উপরে হামলা হওয়া, মানে হামলা তো না, এটা তো সরাসরি গুলি করা হয়েছে, ছাত্ররা নামছে, গুলি করে হত্যা করা হয়েছে, পরিকল্পিত। এগুলো আশা করি এই সরকার এগুলো নিয়ে আলোচনা করবে। আমরা আজকের আলোচক বিষয় এটা না, তারপরেও মানে আপনাদের ব্যাপারে একটা আমরা সবসময় একটা ক্যালকুলেটিভ রাজনীতি করছি। এখন এটা বলতে পারেন গা বাঁচানোর জন্য, অবশ্যই গা বাঁচানোর জন্য, আমার অস্তিত্ব রক্ষা করেই না আমি সামনের দিকে যাব। তো সেজন্য আমার আপনারা এতটা ভালো ক্যালকুলেশন কিভাবে করেন যে মানে আওয়ামী লীগ সবসময় রাজি থাকে? এটা কেন করি?
এটা আমার দলের কিন্তু একটা শক্ত কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটিতে অনেক দিন রাজনীতি করা লোকজন আছে এবং প্রপার আলোচনা এটা কি অন্য দলে নাই? আব্দুর রবি ইউসুফের মতো নেতা আছেন, ডক্টর আহমদ আব্দুল কাদেরের মতো নেতারা আছেন। এটা আমার হয়তো বলা ঠিক হবে না, কিন্তু তাদের কেন্দ্রীয় কাঠামোটা এভাবে সক্রিয় না। আমি হেফাজতের এর মধ্যে দেখছি ওনারা মতামত দিচ্ছেন যে মোদি মানে যখন আপনি যে অর্থে বলতেছেন যে অনেক সিনিয়র রাজনীতিবিদ আপনাদের সাথে আছেন, সিনিয়র না মানে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছে এবং তারা একেবারে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে সংগঠন করে, অনেক মত থাকে, পরে আমিরের যা ডিসিশন তাই, এর বাইরে আমরা 1 ইঞ্চি আমরা নড়ি না। হয়তো দলীয় কাঠামো অসাধারণ মজবুত ইসলাম আন্দোলনের, এটা হয়তো আমাদের একটা সুযোগটা দিছে। তার মানে আওয়ামী লীগ বিশেষ কোনো সুবিধা আপনাদের দেয় নাই? না, এটা এই এখন তো একেবারে ওপেন সোর্সের যুগ, আমি একেবারে পরিষ্কার সবাইকে জানায় রাখা, কেউ যদি বের করতে পারে যে আমরা সামান্যতম সুযোগ সুবিধা নিছি কোথাও, ইনশাআল্লাহ। আপনাদের ব্যাপারে নরম থাকতো কেন আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো ইসলামপন্থীদের পছন্দ করে না। না, আমরা আওয়ামী লীগকে থ্রেট করিনি কখনো, কারণ থ্রেট করার পরে কি হবে, মানে এটাকে অনেকটা এমন যে আওয়ামী লীগকে 2টা কথা বললে বিএনপিকেও 2টা কথা বলে নেওয়া, হ্যাঁ আমরা ব্যালেন্স করা। কারণ আমরা আজকে কথাটা তো অনেকেই বলে নৌকার ধানের শীষ 2 সাফের একই বিষ, এর ইসলামী আন্দোলনের 10 স্লোগান, তা দুইটাই যখন একই বিষ, একটা চলন্ত গুড়াই জ্বলন্ত করে আর একটা জ্বলন্ত উনুন, আমরা কোনটাকে বেছে নেব? আমি চাইছি যে এর মাঝখানে মোটামুটি বাঁচায় আমি একটা শক্তি অর্জন করি, পরে দুইটাই বাদ। আপনি সুন্দর বলছেন এবং ইসলামী আন্দোলনের স্লোগান এবং আজাদ ভাইয়ের গান ছিল এটার উপরে, এবং নারীর আঁচল ধরা এইসব বিষয় ছিল। তো আমরা দেখলাম কয়েকদিন আগে আপনারা বিএনপির সাথে বেশ কিছু বিষয়ে একমত হলেন, আপনারা একেবারে স্বাক্ষর করা হলো। তো সেই বিষ কি এখন মানে পানি হয়ে গেল, না ওই নারীর আঁচল কি এখন বাতিল হয়ে গেল? এখানে আপনি দেখেন, আসলে এখন বিএনপি নেতৃবৃন্দের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, তারা আসছিলেন, এটা একটু মানে আমি চাপ দিলাম শব্দটার উপর, তারা আসছিলেন এখানে, তো আসলে তো সম্মান করবই, বৈঠক করবই, সেটা যেই হোক না কেন। নজরানের খ্রিস্টানরা আসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান জানায় তিনি বৈঠক করছেন এবং তাদের সাথে তিনি মুবাহালা করতে পর্যন্ত বের হয়েছেন। হ্যাঁ, যেটা একজন মানে এত রাজনৈতিক নেতা, ওরকম একজন রসুলের জন্য নাজরানের একদল নাসারা, তাদের কথায় তিনি মুবাহালা করার জন্য তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাঠে নামছেন। এটা কেন? তারা আসছিলেন, এখানে তাই হয়েছে। দ্বিতীয় কথা হলো, বিএনপির নেতৃত্বে এখন কিন্তু খালেদা জিয়া আসলে নাই, শুধু একটা নামকা আছে ছাড়া বিএনপির নেতৃত্ব এখন পুরোটাই একজন পুরুষের অধীনে। তো ফলে ওই সমস্যা তো আর নাই, এবং আমরা কিন্তু তার সাথে বৈঠক করি নাই, আমরা বৈঠক করছি, তিনি পুরুষ মানুষ। এবং এটা কি আসলে ধর্মীয় না পলিটিক্যাল কথা? মানে কারণ আপনারা 2001 সালে যে বিএনপির সাথে ইসলামী ঐক্যজোট গেছে সবগুলো, তো আপনারা তো ওই সময় এরশাদের সাথে জোটবদ্ধ হয়েছিল না? না, আপনারা তো নির্বাচন করছেন এরশাদের সাথে, এটা পলিটিক্যাল, কিন্তু বিদিশা এরশাদের মতো, রওশন এরশাদের মতো নেত্রীরা ছিল তো তখন, পলিটিক্যাল, কিন্তু সেখানে ধর্মীয় ভাবগম্য রেখে। 2001-এ যেটা হয়েছিল, আমরা করছি জাতীয় পার্টির সাথে, জাতীয় পার্টির প্রধান নেতা কিন্তু এরশাদ, তার দল নারী তো আছে, আমার দলে তো নারী আছে, আমাদের কেন্দ্রীয় মহিলা আইন গঠন হয়েছে না, এখন গঠন হয়েছে, তার তো কিছু আসে যায় না। তো আমাদের জোট করছি এরশাদের সাথে, ফলে ওইটা নারীর সাথে জোট করা বিষয়টা তা না। দেখেন বিষয়টা মানে খালেদা জিয়া থাকলেই শুধু নারী না, শুধু এখানে খালেদা জিয়া না, আপনি শুধু ধরেন খালেদা জিয়া কিন্তু একটা ঐতিহাসিক বিষয় ইসলামী ভাই, এটার পিছনে মানে অনেক আলোচনায় আছে, মানে কেন ইসলামী ঐক্যজোটের সাথে ইসলামী আন্দোলন গেল না ওই সময়টায়, এটা নিয়ে আলাদা একটা বয়ান আছে। মুসলিম বিশ্বে কিন্তু খালেদা জিয়াই দীর্ঘকালীন নারী প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, ফলে খালেদা জিয়া কিন্তু বিএনপি নেত্রী না, এটা সারা বিশ্বের কাছে মুসলিম বিশ্বে একজন ওমেন পলিটিক্যাল হিসেবে তিনি একটা আইডল। তো সেই আইডলের সাথে আমরা ইয়ে করতে চাইনি আসলে। আমার মনে হয় এটা পলিটিক্যাল বয়ান, কিন্তু এর বাহিরে আরেকটা বিষয় আমার মনে হয় ছিল ওই সময়, যে এমন না যে শুধুমাত্র নারী নেতৃত্বের কারণে, সম্ভবত এটা ইসলামী ঐক্যজোটেরও অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় ছিল। এটা পরিষ্কার যে আমরা চাইছিলাম যে কি কি স্বার্থ আমাদের অর্জিত, আমাদের 9 দফা ঘোষণা করা ছিল, ঐক্যজোটের একটা রেজলিউশন আমাদের কাছে আছে, সেখানে মহাসচিব এবং আমির বৈঠক হয়েছে, সেটা মহাসচিব হুজুরকে তৎকালীন রাহিমাহুল্লাহ তাকে পাঠানো হয়েছে বিএনপির সাথে সমঝোতা করার জন্য। তিনি সমঝোতা করার সময় তিনি গিয়ে চুক্তিটা করে আসছেন। এরপরে এটা আমাদের নিয়ামতুল্লাহ ফরিদি তৎকালীন বোধহয় প্রচার সম্পাদক বা প্রচার বিভাগের কাজ করতে, এ নিয়ে উনি বিস্তারিত বর্ণনা দিচ্ছেন যে যখন আমিরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন কিনা, তিনি কখনো হ্যাঁ বলতেন, কখনো না বলতেন। তো ওইটা একটা জোটের সম্মিলিত সিদ্ধান্তের বাইরে গিয়ে করছে, সুনির্দিষ্ট কোনো স্বার্থ না এসে জোট করছে,
এইসব কারণে আমরা সে জোটে যাইনি। আচ্ছা, মানে এই বিষয়টা পলিটিক্যাল, আমি ওই ডিটেলস আমার জানা আছে ওই সময়টা আপনাদের পক্ষ এবং ওই পক্ষগুলো যারা এখন অনেকে জীবিত নাই কিন্তু অবশ্যই আমাদের ইসলামপন্থীর প্রত্যেকটা পলিটিক্সের পিছনে ইসলামের আত্মমর্যাদা, ইসলামের ভাবগম্ভীর্যের সামনে রাখা উচিত, সেটা আমরা রাখার চেষ্টা করি সবসময়। মানে যে মহিলাদের ইস্যুটা যেমন আপনি বললেন, এখন মানে আপনারা মহিলা ইউনিটও গঠন করছেন। আপনি জানেন আমি আমি চাই এটা আমার যে রাজনৈতিক চিন্তা, আমি মনে করি মহিলাদেরকে বাদ দিলে এটা রাজনীতি হয় না, এবং মহিলা নেতৃত্বে আসাটাই শুধু মহিলা ক্ষমতায়ন না, মানে এটা তো হিন্দাও সেই অর্থে ক্ষমতাবান মহিলা ছিল, এবং ভারতে ইন্দিরা গান্ধী হোক, আমেরিকাতে একজনও আসে নাই মহিলা নেতৃত্ব এক জিনিস, আর মহিলা রাজনীতিতে তাকে অংশগ্রহণ করানো আরেক জিনিস। এটা আমি পক্ষে। মহিলা নেতৃত্ব আসলে সমস্যাজনক না, মহিলা নেতৃত্ব এসে কোনো লাভও নাই, মানে এটা তো কোনো লাভ হয় না। তো যদি ইন্দিরা গান্ধী সেই 60-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, এতে করে যে মহিলারা ভারতে সেটাও না। এবং ইসলামের আপত্তির জায়গাটা হলো মহিলা সুপ্রিম লিডার না হওয়া। এছাড়া মহিলা তো লিডার হবেই। আর একটা কথা, আমাদের যে মহিলা ইউনিট না, এটা কিন্তু রাজনীতি না। আমাদের মহিলা ইউনিটের যিনি প্রধান, তার পদবি হলো মুআল্লিমা। আর কারণ কি, আমাদেরকে রাজনীতিতে নামা চাচ্ছি না, মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম আমাদের মহিলারা করবে না ইনশাল্লাহ, কারণ ইসলামের রীতিতে নাই। তারা করবে কি, তালিম তরবিয়ত, রাজনৈতিকভাবে নারীদেরকে সচেতন রাখা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা তো ভোটের প্রচারেও আপনাদের নারীদেরকে দেখা যায়, ভোটের প্রচারেও দাওয়াতি কাজ হিসেবে। পুরো রাজনীতিটাকে তো আপনি দাওয়াতিই বলতে পারেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে ভূমিকা, আমাদের নারীদের সেই ভূমিকা। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধ পরিচালনা করছেন, সেই যুদ্ধ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত ছিলেন না। এটা তো যুদ্ধ উনি নেতৃত্ব দেওয়া নিয়ে লজ্জিত ছিলেন না, বিষয়টা ছিল যে ওই সময়ের প্রেক্ষাপট, মানে যেহেতু ওই পক্ষ সাহাবা আজমাইন শহীদ হয়েছেন, ওই কারণে উনি কেন নেতৃত্ব দিলেন, এটার জন্য উনি তো সামগ্রিক জীবনের ছোট্ট একটা পার্ট, উনি 3-4 দিনে একটা পার্ট, এবং ওই পার্ট থেকে উনি রুজু করছেন না। উনি যুদ্ধে নেতৃত্ব না দেন, পরবর্তীতে উনি অনেক বিষয় ওনার ফয়সালাটাই অনেক সময় ফাইনাল এবং সিদ্ধান্ত হতো। এবং ওইখানে কিন্তু উনি কিন্তু এক কথা না, ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আরো 4-5 জন সাহাবী সহ একটা যৌথ নেতৃত্বের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা পার্ট। না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমরা শুধু আয়েশা রাদিয়াল্লাহু নামটা এখন জানি কেন, যে এর মধ্যে সবচেয়ে সেলিব্রিটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু উনি ওইটা কিন্তু টপ লিডার না, একমাত্র টপ লিডার না। হ্যাঁ, না ওখানে সুপ্রিম লিডার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না। না, এটা একটা বিশেষ প্রেক্ষাপট, কিন্তু এটাও ঠিক যে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, কেন উনি নারী হয়ে নেতৃত্ব দিলেন, এটার জন্য উনি মানে এটা নিয়ে উনি ওনার মধ্যে ছিল না। নেতৃত্ব হতেই পারে, এই নেতৃত্ব হইতেই হবে না কেন? অনেক সাহাবায়ে-কেরাম, মহিলা সাহাবায়ে-কেরাম তো যুদ্ধ করছেন, সে অন্য কথা, কিন্তু যুদ্ধে সেনাপতি কোনো নারী ছিলেন না, রাষ্ট্রপ্রধান কোনো নারী ছিলেন না। মানে আপনারা কতটুক পর্যন্ত নারীদেরকে তাহলে দিচ্ছেন, মানে এই দুইটা জায়গা ছাড়া অন্য সব জায়গা, মানে রাষ্ট্রের টপ লিডার নারী হবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আপনাদের দলের মহাসচিব নারী হতে পারেন কেন? মহাসচিব তো মানে না হবেন না, সুপ্রিম লিডার না, কারণ মহাসচিবের যে পরিমাণ কাজ করতে হয় সেটা একজন নারীর পক্ষে পেরে ওঠা কঠিন, সাধারণত নারীর পক্ষে পেরে ওঠা কঠিন। কারণ একজন মহাসচিবকে রাজনীতি করতে হয়, মিছিল মিটিং করতে হয়, মারামারি নেতৃত্ব দিতে হয়, এই কাজগুলো একজন। আপনি একটু আগে বলেন যে যুদ্ধ করছেন, তাহলে তো হলো সৈনিক হিসেবে। ধরেন এখন যুদ্ধ বাড়ছে, ভাই বলি, রামপুরাতে যখন এই মারামারিগুলো হয়, আমি 19 তারিখে আমি হসপিটাল থেকে আমাদের গাড়ি নিয়ে যাওয়া শুরু করছি। হ্যাঁ, আপনার ভাবিও রাস্তায় নামছিল। হ্যাঁ, ওই নামা তো মানে তার স্বামীকে সেভ করার জন্য, তার স্বামীকে পাচ্ছে না, কোথায় গেল, ফোন ধরতেছে না, মারামারি হইতেছে রামপুরা, তার গুলি শব্দ পাচ্ছে, ওই যে নেমে আসাটা, এটা তো আর মানে নেতৃত্ব দেওয়া না। ওইখানে এসে যদি আফরোজা যদি গোলাগুলি করতেই বাকি না, মানে নারী নেতৃত্বের জায়গাগুলো যে এই যে মানে আপনাদের ইসলামী আন্দোলনের যে বয়ান ছিল নারী নেতৃত্ব নিয়ে, নারীর রাজনীতি নিয়ে, আপনারা ওই বয়ান থেকে কিছুটা হলো একটু সরি নেই, এবং সেটা আমাদের বয়ান না, ইসলামের ঐতিহাসিক বয়ান। নারী নেতৃত্ব বলতে সুপ্রিম লিডার হিসেবে নারীর থাকা, ওইটাকে আমরা সব সমাজ করে আসছি। এবং রাষ্ট্রীয়, এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে, হ্যাঁ, ধরেন আইডিয়ালি এটা রশিদ আল ঘানসি আইডিয়া, এটা আমার দলের না, ধরেন দল প্রধান নারী হতে পারে, ইসলাম বিধানে পারে, মানে দল প্রধান নারী হইলে ওই জায়গাটা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মেজদাক
হবেন কিনা এ নিয়ে রশিদ গানুশী বলেন যে না, দলের প্রধান যদি নারী হয় তাহলে রাসূলুল্লাহ হাদিসের মেসলাক ওই নারী হবেন না। তো সেক্ষেত্রে বিএনপির লিডার হিসেবে খালেদা জিয়া হতে পারে, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপি লিডার না, প্রধানমন্ত্রী হতে পারে না। কেন? কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী প্রধান, উনি তো একক সিদ্ধান্ত নিতে পারেন না। বাংলাদেশে পারে না, বাংলাদেশে মানে আপনি যদি পার্লামেন্টে তো সুপ্রিম হলো স্পিকার না, বাংলাদেশ সরকারের যেটা সেখানে প্রধানমন্ত্রী সর্বেসর্বা। ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে যদি রাষ্ট্রপতি একজন নারী হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মেসদাক হবেন কিনা এটা একটা ইজতিহাদি না। মানে আপনি সংসদের এটা কে কতটুকু ক্ষমতা ব্যবহার করে সেটা ভিন্ন, সংসদ তো সুপ্রিম বাংলাদেশের। মূল হলো ক্ষমতাটা ইউজ করাটা, কে কত ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করতেছে ওটার মূল জায়গা। আপনি যদি বাংলাদেশের মানে সংবিধানের কাঠামো যে সংবিধান ছিল, তো এটা তো সুপ্রিম হলো সংসদ না, মানে সেটা একটা কাগজে কলমে কি কাগজে কলমে তো সুপ্রিম হলো সংসদ, দা ফ্যাক্টো এটা হলো যে প্রধানমন্ত্রী ক্ষমতাবান। কিন্তু ধরেন শিরিন শারমিন চৌধুরী স্পিকার হওয়াটা এটা যদি পর্দা মেনটেন করতে পারে তাহলে মানে শিরিন শারমিন চৌধুরী মানে সুপ্রিম তো শিরিন শারমিনই হলেও তাহলে না, সংসদে সে কিন্তু পাওয়ার এক্সারসাইজ করতেছে না। সংসদ পাওয়ার এক্সারসাইজ করে না। সংসদ করে কি যে বিভিন্ন মতামত আইন প্রণয়নে সংসদ সদস্য মতামতটাকে সে একটা করে লিড দেয়, একটা সমন্বয় করে। সমন্বয়ের সুপ্রিম তো মানে সমস্যা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অনেক সমস্যা, হাফসা স্পিকার তো সরাসরি ওই এই সংসদের প্রধান, যে সংসদ থেকে সিদ্ধান্ত হবে, উনি পাওয়ার এক্সারসাইজ করেন না। একটা হলো করেন না, নাইও স্পিকার আসলে পাওয়ার নাই। স্পিকারের সমন্বয় জায়গা থাকতে পারে। এটা এই মশলাগুলো তো মানে মুস্তাহিদ, আমি দলের অবস্থা বলছি না, রশিদ গানও সেই জায়গাগুলোতে যেটা হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওই হাদিসের মেসদাক হবেন কিনা এটা উনি বলেন যে এটা হবেন না। ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করবো, আপনার থেকে মতামত জানবো। ইসলামী আন্দোলন নারীদের রাজনীতিতে আসা এবং নারীদের রাজনৈতিক মানে দলীয় কার্যক্রমে অফিসিয়ালি অংশগ্রহণ করানোটাকে এখন থেকে যৌক্তিক মনে করতেছে না, আমরা আগেও যৌক্তিক মনে করতাম। এবং আসলে রাজনীতি তো নামানো হয় নাই, অফিসিয়াল কার্যক্রম তারা যুক্ত হচ্ছেন না, তারা দাওয়াতি কাজ যুক্ত হচ্ছেন। এটা আগে করার নাই কেন? আগে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের নারীদেরকে নিয়ে এখন যে পরিমাণ কার্যক্রম হচ্ছে ইসলাম বিরুদ্ধ, এই কার্যক্রমটা আগে অত হয়তো আমার কাছে মনে হইতো না। আমাদের বছর ভুল থাকতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে যে নারীদের মধ্যে কাজ করার জন্য আলাদা কোনো ইউনিট না করলে পশ্চিমা আগ্রাসন থেকে নারীদেরকে বিরত রাখা যাচ্ছে না, সেজন্য এই কার্যক্রমটা করা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার দলের অনেকেও বলবে যে আমাদের কাজ শুরু করাটা দেরি হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। তার মানে এর আগেও মানে নারীদের জন্য আলাদা ইউনিট করা, নারীদের মধ্যে আলাদাভাবে কার্যক্রম শুরু করার দরকার ছিল। আচ্ছা, আপনাদের বিএনপির সাথে আপনি বললেন যে তারা গেছে, এজন্য আপনারা না, এখানে বারংবার সম্মান রেখে বলি, এখানে মানে অবশ্যই এটা আমাদের ঔদার্য। হ্যাঁ, আমরা আরেকটা যাওয়া আমরা দেখলাম, যদিও সেখানে ওই স্বাক্ষর টাক্ষর হয়নি, জামাত ইসলামের আমির সাহেব বিনয়, অসাধারণ বিনয়। কিন্তু আপনাদের তো একটা দীর্ঘ রাজনীতি আছে যে মানে এন্টি জামাত, এটা বোধহয় আমি শব্দ চয়নে ভুল করি নেই, এন্টি জামাত রাজনীতি আপনারা করতেন লম্বা একটা সময়। আমরা গত 1-1.5 বছর যাবত 2 বছর যাবত এটা খুব একটা দেখতেছি না, কিন্তু আপনাদের বয়ানের মধ্যে সেটা চরমনায় মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হোক, যেখানে জামাত ইস্যুটা থাকতো আপনাদের বলেন। এর আমার কোনো লোকসভার কিছু নেই, আমরা জামাত বিরোধিতা করতাম এবং এর কয়েকটা কারণ আমি বারংবার ব্যাখ্যা করছি। একটা হলো বাংলাদেশে জামাতের 71 নিয়ে একটা ভূমিকা ছিল, যেই ভূমিকাটা বাংলাদেশের পক্ষে, এটার কারণে বিরোধিতা আমি বলি। এটা তো ইসলামী দল সবগুলো নিজাম ইসলাম পার্টি, যেটাতে আপনাদের পীর সাহেব রহমতুল্লাহ যুক্ত ছিলেন, আমি বলি কয়েকটা কারণ, তার মধ্যে একটা বলো এটা। এর ফলে যেটা হয়েছে ওটা তো এক কথা, এর ফলে যেটা হয়েছে বাংলাদেশে ইসলামপন্থী আর জামাতকে একাকার করে ফেলছিল। জামাত ইসলাম একক ইসলাম শক্তি হওয়ার কারণে ইসলামপন্থী আর জামাত একাকার, আর যেহেতু জামাত 71 বিরোধী, ইসলামপন্থীর 71 বিরোধী, সেই জায়গা থেকে বাংলাদেশে জামাত ইসলামী একমত ইসলামপন্থী না, সেইটাকে থেকে সরাই নিয়ে আসার জন্য, ইসলামপন্থী আলাদা আইডেন্টিটি তৈরি করার জন্য পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কাজটা করতে হয়েছে। এবং এর ফলাফল কিন্তু আপনি পাইছেন। বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু হরে ধরে সমস্ত ইসলামপন্থীকে 71 বিরোধী বলতে পারে নাই, কারণ জামাতের বাইরেও ইসলামপন্থীদের আলাদা এন্টিটি আইডেন্টিটি তৈরি হয়ে গেছিল। না, আপনাদের পীর সাহেবের বলছিল যুদ্ধ অপরাধী, পরবর্তীতে তারা নাম সরাই নিয়েছিল। 2 নম্বর বিষয় আন্দোলনের সময় 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে জামাত ইসলাম যে রাজনীতিটা করে, যে আদর্শ লালন করে, সেটা হলো
ইসলামিজমের একটা রাজদোষ। সেটা আমি বারংবার ইনসাফ ব্যাখ্যা করার চেষ্টা করছি যে মুসলমানদের মধ্যে ইসলামপন্থী বলে দল গড়ে নিজের দল করা, বাকি সবাইকে অইসলামপন্থী বলে তাদেরকে শত্রু সুলভ আচরণ করা, এটা মুসলমানদের শক্তিকে ক্ষয় করে, মুসলমানদের বিভেদ তৈরি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী কার্যক্রমের ওইটাই একমাত্র পন্থা না, ওই পন্থাটা হতে পারে, ওইটাই একমাত্র পন্থা না, তার বারেই একটা পন্থা আছে, সেটা হলো তাজদিদি পন্থা এবং সুফিবাদী পিরালি পন্থা। সেটাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে বোল্ডলি সামনে আনার জন্য এটা বলা। এই দুইটা কারণে এটা হচ্ছে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো আজকে কথাগুলো বলা হয়তো ঠিক হবে না, কিন্তু জামাত ইসলামের কিছু কিছু কার্যক্রমকে আমাদের শাইখ রহমতুল্লাহর সাথে মনে হয়েছে যে এটা শুধুমাত্র দলীয় স্বার্থে করা হচ্ছে। যেমন ধরেন ইত্তেহাদুল উম্মাটা হইলো ৭১-এর পরে ইসলামপন্থীদের কোনো আত্মাপাত্তা পাওয়া যাচ্ছে না, জায়গায় দাঁড়া দেওয়া হচ্ছে না, ইত্তেহাদুল উম্মা হইলো। ইত্তেহাদুল উম্মার সাদারাতে সিদ্ধান্ত নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করা হইলো। এর আগে তো আইডিয়াল হলো না, আইডিয়ালের পরে সাইদি সাহেব রহমাহুল্লাহ তিনি ভালো ভোকাল, মানুষের জনপ্রিয়তা আছে, তাকে সামনে নিয়ে আগানোর সিদ্ধান্ত হইল। তখন এর পিছনে যে জামাত ইসলাম আছে এটা শাইখ রহমতুল্লাহ জানতেন না। তিনি একটা খোলা মনে সব ধারালো মাকেরামরা আছে, তিনি এটা করতে গেলেন। দেখা গেল জামাত ইসলাম সাইদি সাহেবকে সরাই নিয়ে আসলো কেন, যে জামাতের বাইরে আর কোনো ইসলামী সংগঠন দাঁড়াক, এটা জামাত ইসলাম মতো অ্যাকসেপ্ট করতে চান নাই তৎকালীন নেতৃবৃন্দ। এটা শাইখ রহমতুল্লাহ আলী খুব লাগছে যে এটা কেন হবে, ইসলাম মধ্যে দাঁড়াক। নানা কারণে আমরা শক্তভাবে জামাত বিরোধিতা করছি, কিন্তু 2008-এর পরে যখন জামাত ক্রমান্বয়ে মাজলুম হয়ে থাকলো, তখন ওই আলাপগুলো আমরা আস্তে আস্তে সরাই নিয়ে আসছি। এবং সত্যি কথা হলো বাংলাদেশে ওই যে সমস্যা ৭১-এর যে সমস্যা, সেটাকে কাটায় উঠছে, ইসলামপন্থীদের এককভাবে দায় পড়ে না, এবং জামাত ইসলামের বাইরেও যে রাজনীতির ধারা আছে সেটাও এস্টাবলিশ হয়ে গেছে। এখন দুইটা ভিন্ন ভিন্ন দল এস্টাবলিশ, তাদের সাথে ঐক্য হতেই পারে, তাদের সাথে একটা সমাজ হতেই পারে, কিন্তু তখন যদি আমরা ওটা না করতাম তাহলে জামাত একাকার হয়ে যাওয়া লাগতো। এই একাকারটা আমরা হতে চাইনি। এইসব ধর্মীয় কারণ, আদর্শিক কারণ সব মিলাইয়া আমরা হ্যাঁ, শাইখ রহমতুল্লাহ বারবার বলতেন জামাত ইসলাম ইসলামী সংগঠন না, কারণ জামাত ইসলামের যে আইডিওলজি ওইটাকেই একমাত্র ইসলামী সংগঠন যখন সাব্যস্ত করছেন, তখন গুলো দফা করতে গিয়ে পাল্টা গুলো করা হয়েছে, বলে আমার ইসলামী সংগঠনই না। আচ্ছা, আমি মাঝে মাঝে বলি, আমি জানি না এটাকে ইসলামী আন্দোলনের ভাইয়েরা কিভাবে নেন। মারুফ ভাই ইসলাম মানে চরম পিসাব রহমতুল্লাহকে সুন্দরভাবে যেভাবে তুলে ধরেন, হয়তো তিনি নিজে ওইভাবে তুলে ধরতেন না নিজেকে, উনি তো ব্যাখ্যা থাকে না যে অবশ্যই। তবে আমরা মনে করতে পারি যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে খুব দ্রুত ঐক্য হচ্ছে, এই ধরনের। না, ঐক্য না, এটা আমাদের আমির যে বারংবার ঘোষণা দিয়ে রাখছেন যে আমরা একক ইসলামী প্রার্থী দিতে চাই। এটাই তো ঐক্য বলতে আসলে কি হয়? এটা আমি ঐক্য বলতে আগে যেটা হইতো এক ব্যানার, একাকার হয়ে যাওয়া, একক সংগঠন দাঁড় করানো। না, 4 দলীয় জোট তো এমন হয় নাই, জামাতের মতো করে। আমরা ইসলামপন্থীরা এটাই করছি বারংবার, সব দল ভেঙে দিচ্ছে, ঐক্য জোট করে একজন আমি করা। তো সেটা না, এখন হলো যেসব জায়গায় জামাতের শক্তি বেশি জামাত প্রার্থী দেবে, আমরা হয়তো প্রার্থী দেবো না। আমাদের শক্তি বেশি আমরা প্রার্থী দেবো, আমাদের প্রার্থী দেবে না। প্রার্থী কিন্তু একক আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী, এটা আমরা ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ সেটা হবে। আচ্ছা, হ্যাঁ, এবার দলীয় আলাপ থেকে একটু ভিন্ন আলাপে আসি। আপনার সাথে যে আপনাকে বা আপনাদের মতো অনেককে নিয়ে যে আলাপগুলো আসে, গণতন্ত্র আসলে কি? এটা কি মানে আপনারা কিভাবে দেখেন? এটা কি কুফরি? এটা কি জায়েজ না না জায়েজ? দেখেন, আমি কথাটা বারংবারই বলছি, সেটা রশিদ খানুশির ভরাতে আবারও বলি, গণতন্ত্রের দুইটা দিক। একটা হলো গণতন্ত্রের পেছনে একটা ফিলোসফি আছে, একটা না অনেকগুলো ফিলোসফি আছে, যেই ফিলোসফিগুলো খ্রিস্টীয় ধারণা এবং খ্রিস্টীয় সংস্কৃতির উপরে ডেভেলপ করা। হ্যাঁ, সেইগুলো ইসলাম সমর্থিত না, আমরা সেটাকে বাদ দিই। কিন্তু গণতন্ত্রের আরেকটা দিক আছে, এটা একটা টুলসের মতো, যে একটা সরকার কী করে গঠন হবে, সেই সরকারের জবাবদিহিতা কী করে নিশ্চিত করা হবে, রাষ্ট্র ক্ষমতা কী করে হস্তান্তর হবে, এই যে টুলস হিসেবে যে গণতন্ত্রটা, হ্যাঁ, সেটার সাথে ইসলামের খুব বেশি সংঘর্ষ নাই। এটা ইসলাম সমর্থিত না, বরং এটা রশিদদের ভাষায় বললে ইসলামী শুরা ব্যবস্থার একটা আপডেট ভার্সন। দেখেন কেমনে, এখানে কি হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনা করবে কে, যার পক্ষে বেশি সমর্থন থাকবে, তাকে জবাবদিহিতা করতে হবে। এখন জবাবদিহিতা করার জন্য এখন একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। আমি তো আশা করতে পারি না যে সব শাসক ওমর রাদিয়াল্লাহু আনহু মতো তাকেও বানানো হবে, তাকে মসজিদে দাঁড়ালে সে উত্তর দেবে, এটা হওয়া কঠিন। সেজন্য একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, শাসক যেমনই হোক তাকে একটা সিস্টেমেটিক্যালি জবাবদিহিতার মতো আনা যায়। এবং সেই শাসক যদি সুশাসন নিশ্চিত না করে, তাহলে শাসককে ক্ষমতার থেকে সরানো যায়। এই সিস্টেমগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক একটাও না। আর এইগুলো নিশ্চিত করার জন্য গণতন্ত্রের চেয়ে ভালো পদ্ধতি কি আছে?
এই গণতন্ত্র এখানে এখানে এটার যে ডেফিনিশনের আলাপ করা হয়, আপনি বলবেন যে গণতন্ত্র বলতে হবে কেন? আমি বিনয়ের সাথে বলি, খেলাফত ব্যবস্থা আমাদের অনেক অত্যাচারী শাসক ছিল না? আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অত্যাচার করছে, তখন কি সেই শাসককে হটানোর জন্য আমাদের কাছে কোনো সিস্টেমেটিক ওয়ে ছিল? ছিল না। ইসলামের যে 150 বছরের যে শাসন ইতিহাস, এইখানে মুসলিম বীররা নিহত হয়েছে কাদের আক্রমণে বেশি? কাফেরদের আক্রমণে? অফকোর্স না, মুসলমানদের আক্রমণ বেশি নিহত হয়েছে। মোহাম্মদ বিন কাসিম বলেন, মুসা বিন নুসাইর বলেন, যাদের নাম শুনে আপ্লুত হই, এরা মারা গেছে কি কাফেরের আক্রমণে? না, সব গেছে মুসলমানদের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। এখন আমরা যদি ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ উপায় বের করতে পারতাম, যেটা এখনকার গণতন্ত্র যদি থাকে হয়, তাহলে কিন্তু হত্যাকাণ্ডগুলো হয় না। তো গণতন্ত্রকে যদি এই সেন্সে দেখা, আমরা গণতন্ত্রকে এই সেন্সে দেখি, যেটা একটা সরকার গঠন, সরকারের ক্ষমতা হস্তান্তর, সরকারকে জবাব দিতে নিশ্চিত করা একটা টুল। আইন প্রণয়নের না, এটা টুলস। এই টুলস দিয়ে আমরা গণতন্ত্রকে আইন প্রণয়ন করা। এখন না যে আইন প্রণয়নের কতটুকু অংশ আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন আর কতটুকু অংশ তিনি ইজতিহাদের উপর ছেড়ে দিয়েছেন, এটাকে একটু কম্পেয়ার করে দেখেন। তা এখানে গণতন্ত্র পুরোটাই, মানে আমার ব্যাখ্যা না, মানে যারা এটা নিয়ে আপত্তি করেন যে এটা গণতন্ত্র তো পুরো আইনকেই চেঞ্জ করার অধিকার, আমি যদি সেটা না দেই হবে না। গণতন্ত্র অনেক গ্রুপ হতে পারে। গণতন্ত্রের পিছনে যে ওই থিওরিটা আমি না নেই যে মানুষের সার্বভৌমত্ব চূড়ান্ত, এটা যদি আমি না নেই, তাহলে আল্লাহ সার্বভৌমত্ব চূড়ান্ত রেখে তো গণতন্ত্র হতে পারে। মানে এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। ইসলামে অল্প কিছু আইন ফিক্সড, এর বাইরে অধিকাংশ আইন এটা হলো মানুষের ইজতিহাদের উপরে ছেড়ে দেওয়া। এবং আল্লাহ তাআলা ইজতিহাদকে এত বেশি, মানে শব্দটা বললে গণতন্ত্র চর্চার এত বেশি অধিকার দিয়ে রাখছেন যে ইজতিহাদ করলে ভুল হলো সব দেয়। গণতন্ত্র ইজতিহাদ মানে কি? যে আমি বিচার বিশ্লেষণ করব, আমি একটা সিদ্ধান্ত দিব, স্বাধীন আমি একটা মতামত দিতে পারি। গণতন্ত্র তাই, মানুষের মতামত ক্রিয়েট করা, মতামতগুলোকে একীভূত করা, সেই অনুসারে একটা জিনিস আইন তৈরি করা। তো সেটা না, মানে গণতন্ত্রের এখন সে ব্যাখ্যা, এখন পরিপূর্ণ অধিকার রাখা গণতন্ত্র। এখন আইনটা আমি কতটুকু প্রয়োগ করতে পারবো? আমার যদি ইসলামী বেসমেন্ট হয়, তাহলে আমি বলবো যে আল্লাহ যেখানে আটকাই দিয়েছেন এর বাইরে আমি আইন প্রয়োগ করতে পারবো না। আর পশ্চিমারা হয়তো বলবে যে তারা এর বাইরে যেতে পারবে। এখন দেখেন, গণতন্ত্র কোথাও কিন্তু অবাধ না। আমেরিকায় গণতন্ত্র অবাধ না, সেখানেও একটা সিলিং আছে, এই সিলিংটা অবাধটা করতে পারে না। সেই সিলিংটাকে ওদের ঐতিহ্য, ওদের হ্যান-ত্যান। আমার সিলিং হলো শরিয়া। শরিয়া যেখানে কাট আপ করে দিচ্ছে, এর বাইরে আমি করতে পারি। এর কিন্তু নিচে আমি মতামত তৈরি করলে, আইন তৈরি করলে, সে দোষ হবে কেন? এখন গণতন্ত্রকে একটা ধর্ম আকারে রূপান্তরিত করে ইসলামের মোকাবেলায় যারা দাঁড় করায় দেন, আমি মনে করি ইসলামকে ছোট করেন। যে ইসলাম যে ব্যাপক বিস্তৃত, ইসলামের যে এত বিশাল ঐতিহ্য, গণতন্ত্র সেই দিনকার জিনিস। ওই যে সিরিয়ার এক প্রধানমন্ত্রী বোধহয় বলছিলেন, পররাষ্ট্রমন্ত্রী, যে 1000 বছরের ঐতিহ্যবাহী একটা দেশকে 200 বছরের ঐতিহ্যবাহী একটা দেশ ধ্বংস দিতে পারে না। আমেরিকার ক্ষেত্রে গণতন্ত্র সেই দিনকার, গণতন্ত্রের এখনো ফিক্সড কোনো রূপ নাই, প্রত্যেকটা গণতন্ত্র। তো সেইখানে তার সাথে ইসলামকে মোকাবেলা দাঁড় করালে আসলে ইসলামকে ছোট করা হয়। তো গণতন্ত্র তাহলে জায়েজ? আমি ফতোয়া দেবো না, মুফতি না, কিন্তু আমরা যে সেন্সে নেই, এই সেন্সে গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিক কোনো অবস্থান নেই। আচ্ছা, সবচেয়ে ভালো হইতো যে শব্দটাকে গণতন্ত্র না বললে অন্য শব্দ বলতে পারলে ভালো হইতো। আমিও এই মতটাই রাখি যে তন্ত্র শব্দটাতে মধ্যেই মানে না বলতে পারলে ভালো হইতো। অনেক আপত্তি আসে এবং এটার ব্যাখ্যা আজকে তো আমার আলাপ না, তাহলে মানে আমার মনে হয় যে এই যে 3টা বিষয়কে বলা হয় মানুষের জন্য, মানুষের দ্বারা নির্বাচিত, তো এই 3টার মধ্যে শুধু এই মানুষের জন্যের মধ্যে ভেজাল কেন? মানে মানুষের জন্য, এই জন্য যে মানুষের জন্য আসলে কতটুক হবে, এইটাই মানে এই সিলিংটা যদি তৈরি করা যায়, এই সিলিং সব জায়গায় আছে না, এই একটা গণতন্ত্রের সিলিংহীন না। ওদের সিলিং হলো ঐতিহ্য, হ্যান। মানুষের কতটুক জন্য, মানুষের জন্য এটা কে নির্ধারণ করবে? তো মুসলিমরা যদি ইসলামে তো নির্ধারণ করা আছে মানুষের জন্য কতটুক, এটা ভাষা বলতে হয় না। আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া কি, যে আল্লাহু আকবার বলে জবাই না করলে সেটা খাওয়া হারাম। কিন্তু একজন মুসলমান তিনি আল্লাহকে বলছে কিনা আপনি যাচাই করেন, আপনি গরু গোশত খান যাচাই করেন আল্লাহ বলছে কিনা, কিন্তু আমরা ধরে নিই সে বলছে। এখন একজন মুসলমান সে গণতন্ত্রকে ইউজ করতেছে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতেছে, ওটা আমি ধরে নেবো কেন? অথচ সেই মুসলমান আল্লাহু আকবার বলে সেজদা দেয়, হজ করে, তারাবি পড়ে, রোজা গিয়ে কান্দে, আর সবে গদরে কান্নাকানি করে, সেই লোকটা আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, এটা আমি জোর করে ধরে নেবো কেন?
এটা গণতন্ত্রের বিষয়ে আমার যে চিন্তা, আমার মনে হয় যে এটা অকার্যকর একটা জিনিস। এটা নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হয়। ভাই গণতন্ত্র অকার্যকর না, এটা বলি, কিন্তু পৃথিবীকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এটা সত্যিকার অর্থে গণতন্ত্র এনে দিছে। এবং আমি আমাদের খেলাফতের ইসলামী শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, সেটা ইসলামী ঐতিহ্য, ইসলামী বিশ্বে এটা কি ইসলামী ঐতিহ্য সেটা হয়নি না। আমি ইসলামী বিশ্বের কথা বলতেছি, ইসলামী বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই তো, সেজন্য সেটা সমস্যাটা। আর বাংলাদেশে দেখেন না, ক্ষমতা হস্তান্তর স্বাভাবিকভাবে হইলে আছে 24 লাগে। এটা কি সম্ভব হয়েছে তো, মিশরে হলো না কেন? না, মুসলিম বিশ্বে হয় না সেটা, কিন্তু বহির্বিশ্বে বা মুসলমান বিশ্বের বাইরে এটা গণতন্ত্র হস্তান্তর কেন্দ্রিক রক্তপাতকে বন্ধ করতে পারে, বন্ধ করতে। কিন্তু এইটা মানে এটার তো এটার ব্যবহার কি যেভাবে আপনি আমি ব্যাখ্যা করব এভাবে করা যায়? এটা পশ্চিমারা দিচ্ছে না। পশ্চিমারা এখন যে জিনিস পশ্চিমারা না দিলে হয় না, ওই জিনিস ভালো হলেও ভাই পশ্চিমারা দেন গণতন্ত্র না, পশ্চিমারা না দেবে আমাদের বাতাস দূষিত, পশ্চিমারা দেন বলে অনেক কিছুই হয় না। তো সেজন্য শুধু গণতন্ত্র দোষ দেওয়ার কাজ নেই। আমরা যদি বাংলাদেশে বা মুসলিম বিশ্বে যদি গণতন্ত্র থাকতো, তাহলে নিশ্চিত থাকেন ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা হয় না। আমরা শাসকদেরকে প্রেশারাইজ করতে পারতাম। আজকে আমরা আরবের শাসককে প্রেশারাইজ করতে পারি, রাজতন্ত্রই তো দেশ তৈরি করছে। আরবের সব শাসকটা মিলে দাঁড়াইতো, আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হইতো, হয়তো সব মুসলমান মরে যেতাম, যাইতাম, সমস্যা কি? কিন্তু সেটা তো হচ্ছে না, সবাই আমরা আরামে আছি, এই ফিলিস্তিনের বাইরে খাচ্ছে কেন? তাদের গণতন্ত্র না থাকার কারণে শাসকদের আমরা প্রেশারাইজ করতে পারি না। এগুলো নিয়ে আরও আলাপ আমরা ইনশাআল্লাহ করব। বিশেষ করে আমি বলছিও বেশ কয়েক জায়গায় এই আলাপটা, যে যদি আজকে জর্দান, সৌদি আরব, মিশর, সিরিয়া এগুলাতে সত্যিকার অর্থে গণতন্ত্র, মানে সত্যিকার অর্থে বলতে অন্তত হাসিনার আমলের গণতন্ত্রও থাকতো, তাহলে হয়তো সেখানে গাজার এই অবস্থা হতো না। কারণ হাসিনা যতই খারাপ হোক, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাহস করে নাই। মানে কোনো যে রাষ্ট্রগুলোতে প্রতিবাদ বেশি হয়েছে এগুলো সবগুলো গণতান্ত্রিক রাষ্ট্র। এই ইস্যুতে তো আরবের সরকার পড়ে যাওয়ার কথা। অবশ্যই, মানে এটা তো সরকার তো পড়তেছে না। সবচেয়ে বাজে যে শাসক মুসলিম বিশ্বের, মানে তথাকথিত গণতন্ত্রে, তারাও সাহস করে না। কিন্তু রাজতান্ত্রিকগুলো যখন মন চাচ্ছে করে ফেলতেছে। আমরা এই বিষয়টা আরও ইনশাল্লাহ এগুলো নিয়েও আরও বিস্তারিত আলোচনা করব। অনেকে মনে করে যে আপনাদের মধ্যে একটা জেহাদ ফোবিয়া আছে, যদিও আপনাদের কমিটির নাম, আপনাদের দলের মানে মূল পীর সাহেবের যে মূল বাহিনী, এটার নাম মুজাহিদ কমিটি। মনে করে যে জেহাদ ফোবিয়া আছে, আপনারা একে ওকে মানহাজি বলেন, অনেকে বলে যে মানহাজি ফোবিয়া। আসলে কি এই ধরনের কিছু আছে? মানে জিহাদ তো আমাদের মানে মানহাজি ফোবিয়া, যে আপনাদের বিরোধী হলে না, মানহাজি কি বোঝাচ্ছে ওটা নির্ভর করে। অবশ্যই আমাদের জিহাদ ফোবিয়া নাই, আমরা জিহাদকে আমরা প্রত্যাশা করি না। মানে জিহাদ প্রয়োজন হলে আমরা জিহাদে ঝাঁপায় পড়তে আমরা দ্বিধা করবো না ইনশাল্লাহ। মানে কেউ আপনার আক্রমণ করুক, আমি জিহাদ করি, ওটা আমি চাই না, তাই না? কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে, আমার যদি সে প্রয়োজন হয় ইনশাল্লাহ জিহাদ করতে, যুদ্ধ করতে, জীবন দিতে, কেতাল করতে আমার কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা অগ্রগামী থাকবো। হ্যাঁ, কিন্তু আমি টাইনে জিহাদ আনবো না। মানে আপনি আক্রমণ করার আমি শহীদে জান্নাতে যাই, এটা আমি চাই না, এটা খুব পরিষ্কার কথা। হ্যাঁ, দ্বিতীয় মানহাজি বলতে আমরা যাদেরকে বিরোধিতা করি, দেখেন মানে অবস্থান, স্থানকাল, পাত্রভেদে কৌশল ভিন্ন ভিন্ন হয়। এখন একটা রাষ্ট্রের অধিকাংশ মানুষ মুসলমান, শাসক মুসলমান, যাদেরকে কাফের ফতোয়া ওলামা কেরাম দেন না। কারণ সেটা ওলামা কেরাম কেন দেন না, ওলামা কেরামকে দোষারোপ করে অনেকে। তো তাদের বিরুদ্ধে আমার কার্যক্রমটা কি হবে? আমরা মনে করি তাদের বিরুদ্ধে জিহাদ না করে, জিহাদ তো তাদের বিরুদ্ধে সশস্ত্র কিছু না করে, তাদের সাথে তাজদিদি কার্যক্রম চালানো দরকার। সেজন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমরা কোনো ওই সশস্ত্র আন্দোলন করি না, আমরা তাদের বিরুদ্ধে একটা তাজদিদি কার্যক্রম আমরা পরিচালনা করি। সেক্ষেত্রে মুসাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি হলো আমাদের আদর্শ এই অঞ্চলের জন্য, এবং ইসলামের বিধানও তাই। হ্যাঁ, এবং সারা বিশ্বের ওলামাকে অধিকাংশ ফতোয়া হলো এটা, শাসক মুসলমান হলে তাদের বিরুদ্ধে সশস্ত্র কিছু করা এটা ইসলাম সমর্থিত না। এখন ইবনে তাইমিয়া রহমাহুল্লাহকে দিয়া যুক্তি দেওয়ার কারণ নেই, কারণ ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ মোকাবেলা করছেন হলো তাতারিদের। হ্যাঁ, তো তাতারিরা যেই পরিমাণ দুষ্ট ছিল, আমাদের মুসলিম শাসকরা সেই পরিমাণ দুষ্ট না। ফলে প্রেক্ষাপট বিবেচনা না করে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহর আচরণকে যদি মুসলিম শাসকদের বিরুদ্ধে জিহাদকে জায়েজ করার কারণ হয়, আমি তাই বলবো তার কনটেক্সটটা আল্লাহর রাস্তায় বোঝেন, তাতারিদের অবস্থাটা বোঝেন, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহর কনটেক্সটটা বোঝেন, এবং ইবনে তাইমিয়া কোথা থেকে কোথায় নামে যাওয়ার কারণে জিহাদের কথা বলছেন সেই জিনিসটা আসলে বোঝেন। এখন আমাদের ঐতিহ্য কিন্তু সৈয়দ ইসহাকের আগে কারি ইব্রাহিমের আগে কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী, এই ধারা কিন্তু সশস্ত্র জিহাদ করা গ্রুপ। এই জন্য কেউ যদি ওই মত রাখে, এই জন্য তাদের ব্যাপারে আপনারা খুবই অ্যাগ্রেসিভ না, অ্যাগ্রেসিভ না,
কিন্তু তারা যে বিপদগামী করতেছে সে ব্যাপারে মানুষকে আমরা সতর্ক করি। একটা সতর্ক করা, আর একটা হলো তাদেরকে আপনারা দমন করার মতো চিন্তা রাখেন। কবে রাখছি এমন কোথাও আছে? একটা উদাহরণ আছে যে ইসলাম বাংলাদেশকে দমন করছে, পরে উল্টাটা আছে তারা বরং আমাদের বলবে ছাত্র নাম কাটাইছে। আমরা কোনোদিন এটা করি না। এবং দেখেন আমরা উদাহরণ এরকম হতে পারে, আমরা একটা উদাহরণ দেখানো যাবে না যে আমরা তাদের বিরুদ্ধে না কোনো ক্ষতি হয় এমন কিছু আমরা করছি, একটা উদাহরণ নেই। এবং আপনিও নিশ্চয় জানেন যে রাজনীতি করতে গেলে অনেক জায়গায় কথাবার্তা বলতে হয়। আমি নিজেও এরকম বহুত জায়গায় আমি কথা বলছি যে তাদেরকে রক্ষা করার জন্য আর্গুমেন্ট করছি, তর্ক করছি। তারপর আপনাদের অনেকে মনে করেন আপনাদের মধ্যে মানহাজি ফোবিয়া আছে, আপনারা মানহাজি ট্যাগ দিয়ে থাকেন বিভিন্ন মানুষকে। এবং যারা মানহাজি বলেন তাদের প্রতি আমাদের আমার আবেদন যে তারা ইসলামী আন্দোলনকে কেন টার্গেট করেন? তাই বাংলাদেশের নির্বাচন তো শুধু একই চরমনাইলারা করে না, ইসলাম মধ্যে আরো বহুত সংগঠন নির্বাচন করে, আমাদেরকে কেন আসলে মানে আমার তো মনে হয় এই যে টার্গেট করে আপনার খুশি হওয়ার কথা, কারণ বড় মানে যে সংগঠন মাঠে দেখা যায় ওটাকে তো টার্গেট করবে, তার মানে আপনারা বড় সংগঠন। ভাই আমি এবার দিনী ভাইয়ের সাথে ওইভাবে তর্ক করতে চাই না। মানে আমি এবার দিনী ভাইয়ের সাথে তর্ক করলে আমি আপনি কিন্তু মানুষ মনে করবে কি বল দুই ভাই ঝগড়া করে। এখন মানে এই আলাপটা কেন আমার ব্যক্তিগতভাবে আমি আপনিও জানেন যে না না আপনার চিন্তা পুরোটা না অন্যদের পুরোটা, তো আমি মনে করি যে এই আলাপটা কি আমরা টেবিলে করতে পারি না? খুব ভালো, কিন্তু মানে কোনো পক্ষই সম্ভবত আমরা টেবিলে না করে এটাকে দেখেন না, মানে আমাদের অফিসিয়াল বক্তব্য আমাদের যারা মানে আইকনিক বা এর আগে আমরা ওই অর্থে কখনো এদের বিরোধিতা করছি, মানে খুব বড় গালাগালি করতেছে এমন কিছু হয়েছে, এটা খুব বেশি না। এখন ফেসবুকে যারা করে এটা তো খুব না, এটা কি মানে এটা কি একটা শক্তি ক্ষয় হওয়ার মতো? অবশ্যই ইসলামপন্থীদের অবশ্যই, মানে এর তো কোনো দরকার নেই। আমার দৃষ্টিতে এটাকে আমি অপছন্দ, এই জন্যই প্রশ্নটা আনা। আমার মনে হয়েছে এটা আপনি ভালো উত্তর দিতে পারবেন। আমরা আমাদের যেটুক শক্তি এখানে খরচ করে ফেলি, আমাদের এই শক্তিগুলো আমরা যারা সত্যিকার অর্থে ইসলাম বিদ্বেষী, আমার চিন্তাটা ভিন্ন, আমি তো বামপন্থীদেরকেও কথা বলতে দেওয়ার পক্ষে। আমি মনে করি বা একেবারে মানে আমরা যে তর্কটা করি সেই তর্কটা ওদের সাথে করতে, তাদের সাথে করতে পারলে তো মানে অনেক আলাপে হয়তো আজকে এরা 2014 সাল বা 13 সালের পরে ইসলামপন্থীরা আলাপ শুরু করার পর আর টিকতে পারতেছে না, তো এরা তো বয়ানে আটকে যাচ্ছে এখন। তো এটা যদি আমরা আরো স্ট্রং ভাবে নিয়ে আসি, তো মাঝে মাঝে দেখা যায় আমরা মানে এই আলাপের মধ্যেই বড় একটা অংশ দিয়ে দিচ্ছি। আমরা শেষের দিকে একেবারে ব্যক্তিগত প্রশ্ন আপনার, আমার দেখা এটা আমি আমার জায়গা থেকে আমি বলি, আপনি ব্যক্তি জীবনে সুফি টাইপের মানুষ, আপনি আপনার চলন বলন, আপনার জীবনযাপন, কিন্তু আপনাকে যারা দূর থেকে দেখে, সেটা আপনার বয়ানের কারণে হোক, আপনার লেখালেখির কারণে, আপনাকে মানে আলট্রা মডার্ন ইসলামিস্ট মনে হয়। মানে এই দুইটা জায়গাটা কেন? আমি অনেককে বলি, আমার টিমের সবাই জানে, আমি বলি যে মারুফ ভাই ব্যক্তি, আমি ওনার সাথে সফর করছি, আমার কাছে সুফি টাইপের মানুষ দেখছি আমি, অনেক বছরের তো সম্পর্ক। তো আপনাকে এমনি অনলাইনে যারা আপনার লেখালেখি পড়ে, আপনার বক্তব্য শুনে মনে হয় যে মানে আলট্রা মডার্ন ইসলামিস্ট। কি আমার আসলে দুর্ভাগ্য কিনা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তখন 2013 চলে, 13 মানে 12 সেশন, 1300 পড়তেছি। 13 মানে বুঝতেছেন বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক আক্রমণের সবচেয়ে বড় সময় হলো ওইটা। আমাকে একেবারে মাঠে থাইকে, ক্যাম্পাসে থাইকে আমাকে মোকাবেলা করতে হয়েছে। সেটা করতে গিয়ে আমি প্রচুর বামপন্থী পড়াশোনা করা হয়েছে। আমি যখন মুবাল্লিগ হই, ছাত্র আন্দোলনের সর্বোচ্চ স্তর, সেই স্তরে মুবাল্লিগ পরীক্ষা নিয়েছে আমার ভাই মাসুদ ভাই, ফজল মাসুদ, উনি তখন ছাত্র আন্দোলনের সভাপতি। আমার কাছে তোর মুবাল্লিগ করা যাবে একটা শর্তে। কি শর্ত? তুই প্রথম আলো আর শ্রাবণী প্রকাশনী বই পড়বি না, শ্রাবণী বদরুদ্দিন মশাল দেখবে। তো ফলে হয়েছে কি, আমার ওই মোকাবেলা করতে গিয়ে আমার প্রচুর ভিন্ন ধর্মী মানুষের সাথে মিশতে হয়েছে। এই কারণে তাদের কিছু চিন্তার প্রভাব আমার মধ্যে পড়তে পারে। আর হলো পরবর্তী জীবনে আমি রশিদ খানুশি বলেন, রশিদ দিদা বলেন, তারপরে আপনি চিন্তার প্রভাব বলছেন, মানে তাদের চিন্তার প্রভাব না, মানে ওই যে মোকাবেলা করার যে জায়গাটা, সেখানে আমার কাছে মনে হয়েছে যে তাদের বয়ানটা আমাকে ফেস করতে হয়েছে এবং তারা খুব মানে মোকাবেলা করতে হয়েছে। না, আপনি বলছেন মোকাবেলা করছি হলো, আপনি যে চিন্তা হলে তো তাদের যে ইসলামোফোবিক বা না সে মোকাবেলা করতে গিয়ে আমি সবসময় অ্যাপ্রোচ নিয়েছি তারা আমার প্রতি, তাদেরকে খারিজ না করা, তাদেরকে ক্রমান্বয়ে প্রভাবিত করার
যে তাজদিদি চিন্তাটা সেটা আমি নিচ্ছি। ধরেন বিখ্যাত হাজি আমার খুব প্রভাব ফেলছে যে এক লোক এসে নাকি বলছে রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করবো কিন্তু আমি মদ খাওয়া ছাড়তে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ কর। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে তুই 5টা খারাপ কাজ করিস, একটা ভালো কাজ কর, তুই আমার মধ্যে নিয়ে আয়। এই জায়গা থেকেই কিন্তু আমি কাওয়ালিকে সমর্থন করছিলাম, যেখানে ডিস্কো হয় কাওয়ালি হোক। তো এটা আমার মধ্যে ওই চিন্তার একটা প্রভাব, তাজদিদি চিন্তার একটা প্রভাব, যে 10টা খারাপ একটু স্বরূপ, এটা হয়তো প্রভাব পড়ছে। আর ওই যে রশিদ দিদা বলেন, মুফতি আব্দু বলেন, তানজিমাত যুগের যে এগুলো আপনি যেগুলো বলছেন আপনার যে মডার্ন হওয়ার ক্ষেত্রে এবং হলো সাইয়েদ নদভীর একটা চিন্তা যে ইসলামের ঐতিহ্যের সাথে আধুনিকতার যে মেলবন্ধনটা এটা করা। কিন্তু ব্যক্তি জীবনে আপনি সুফি টাইপের এটা থাকেন আসলে, এখানে আসলে মজা, মানে এটা মজা পান এটাতে আসলেই, মানে সত্যিকার অর্থেই মানে আল্লাহর কাছে জিকির করার যে মজা, এটা আসলে জটিল জিনিস। মানে একটা হলো মানে এটা একটু এটা মিলানো কঠিন হয়ে যায় যে আপনি এমন চিন্তা রাখতেছেন যেটা আমি জামাতের ভাইদেরকেও এই টাইপের ইসলামী বয়ান, মানে জামাত কেন, আমি এর চেয়েও যারা একটু সেকুলার ইসলামিস্ট, আমি জানি না এটা আসলে বাজারের ভাষা, মানে যারা একটু ইসলামিস্ট আবার একটু সেকুলারিজমকে মিলায়, তারাও এমন অনেক কথা বলতে পারে না যেটা আপনি বলেন। যেমন আপনি আমার অনুষ্ঠানে বলছিলেন, যদিও এটা আপনার দলীয় বক্তব্য ছিল না, যে ইসলামের নামে কোনো রাজনৈতিক দল থাকাই উচিত না। এই যে মানে আপনার এই চিন্তা এত মডার্ন মনে হয়, মানে আবার ব্যক্তি জীবনে আপনি একদম জুব্বার পাঁচকল্লি টুপির মধ্যে, এবং আমি আপনার সাথে আমার যেটুক নামাজ কালাম জিকির এই জিনিসগুলো মানে এত যত্ন সহকারে করা, তো দুইটা যে কেউ মনে হবে যে এখানে তো মানুষ তো দুইটা মানে প্রচুর পড়লে বারবারই পড়লে এটা মনে হয় হক কথা। কারণ ইসলামী রাজনীতি যে হয় না, এটা বোঝার জন্য আসলে সেকুলার হওয়ার দরকার নেই। মানে বাংলা বিশ্বের ইসলামী রাজনীতিগুলো ইতিহাস দেখলেই কারো মাথায় আসবে যে এটাই আসলে এটা। আমার মনে হয় এই জায়গায় পড়াশোনাটা একটু বিস্তৃত করার দরকার। আর আমারও কাছে মনে আমার একটা ভুল হতে পারে, আমার এই চিন্তাটা ভুল হতে পারে, কারণ এই ক্ষেত্রে মানে রাজনৈতিক পড়াশোনার ক্ষেত্রে আমার আসলে কোনো সাইক নেই। মানে এখন আমি কারো আন্ডারে বই পড়ি না, এটা খুবই ভয়াবহ কথা। বই পড়ার সময় আপনি এখন বই পড়েন, আপনি মাঝখান দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। না, বই পড়ি, এই কারো অধীনে থেকে পড়াশোনা করা এটা খুব জরুরি। হ্যাঁ, আমি বই পড়ার ক্ষেত্রে আমি মনে করি কারো অধীনে পড়াটা অত্যন্ত জরুরি আছে, সেটা অস্বীকার করি না। না, আমিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে বই পড়াটা বিপজ্জনক হতে পারে যদি কারো অধীনে না, মানে কারো পরামর্শে বই না পড়া হয়। মারুফ ভাই, অনেক লম্বা আলাপ হলো, আপনার সাথে আরও আলাপ করা যেতে পারে। ইনশাআল্লাহ আমরা আরও আলাপ করব, এবং আগামীতে আপনাকে আমরা ইসলামী আন্দোলনের আপনার কথাগুলো কি ইসলামী আন্দোলনের কথা হিসাবে সামনে আনবো। এই আলাপগুলো আমার যেটা বলার সেটা হলো যে মানে প্রত্যেকেই তো ইসলামী আন্দোলন করে, ইসলামের জন্য যে লোকটা জীবন দিয়ে ফেলতেছে সারা জীবন, তার কোনো কথাকে কেন্দ্র করে তাকে আসলে মানে ইসলাম থেকে খারিজ করে দেওয়া উচিত না, এটা আমাদের এখানে আছে। হ্যাঁ, একটা ছোট একটা অংশ ধরে তাকে একেবারে হালাক টালাক বলে ফেলতেছে। এটা ইনসাফে আপনার বেশ কিছু বক্তব্য নিয়ে আপনার মানে আপনাকে করা উচিত। আপনার এটা নিয়ে কোনো কিছু বলার আছে যে মানে আমাদের অনুষ্ঠানে দেওয়া আপনার বেশ কিছু বক্তব্য, নানা ব্যাখ্যা সঠিক বেঠিক সেটা ভিন্ন আলাপ, আপনাকে নিয়ে নানা রকম আলোচনা হয়েছে। আমি আসলে একসময় খুব পাত্তা দিতাম, এখন আর পাত্তা দিই না, কারণ এগুলো। আপনি কোন সময় পাত্তা দিতেন? ছোটবেলায়, মানে ছোটবেলায় না, আমি আপনাকে যতদিন চিনি আপনাকে আমি পাত্তা দিতে দেখি নাই। কিছু কিছু বক্তব্য আমার সরাই নিয়ে আসতে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আলটিমেট এগুলো তো ঠিক আছে। হ্যাঁ, এখন হয়তো শুনতে কঠিন লাগে বা নেওয়া যায় না নতুন করে, কিন্তু আমার মনে হয় যে আমি খুব ভুল বলছি। এখানে আমি আসলে আপনি কি মানে ঘানুশিকে বাংলায় আপনি কিছুক্ষণ আগে আলাপে আপনি এক অঞ্চলে আলাপ আর এক অঞ্চলে ইবনে তাইমিয়ার সময়ের আলাপ, ঘানুশির আলাপ আর তিউনিসিয়ার যে প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট এটা উগ্র সেকুলারিজম। এটা ওখানে আপনি ঘানুশির যে বইটা ইসলামিস্ট উইদিন এ ডেমোক্রেসি, যেটা বাংলা অনুবাদ হয়েছে, আপনার অনুবাদ ওইটা বললে দেখা যাবে যে এই তিউনিসিয়ার ইসলামপন্থা আর বাংলাদেশের ইসলামপন্থা চরিত্রগতভাবে প্রায় এক। এবং ঘানুশির যে যাত্রা, তিনি কয় মাদ্রাসা পড়তেছেন, কিন্তু তিনি নাস্তিকতার দিকে চলে যাচ্ছেন, আবার তিনি ইসলাম ফেরত আসছেন, এটা অনেকটা মিল। কিন্তু একটা সুবিধা হলো যে বাংলাদেশের সমাজ এত উগ্রভাবে নাস্তিক হয় নাই, যেটা তিউনিসিয়াতে করা হয়েছিল, এটা একটাই। কিন্তু ইসলামপন্থার বিকাশের দিক থেকে তিউনিসিয়া বাংলাদেশ প্রায় সেম।
সেজন্য আমার কাছে রশিদুল ঘানুশিকে আমার কাছে মনে হয় যে আপনি কি প্রয়োজন হচ্ছে বেশি গুরুত্ব দেন না ওনাকে? আপনি রশিদুল ঘানুশি পড়লে মনে হবে না তা না, আমার টুকিটাকি পড়া হয়েছে। উনি যেটা মানে বাংলা বিশ্বের ইসলামপন্থার মধ্যে উনি যেটা বলেন যে পাকিস্তানি এবং মাগরিবি চিন্তা, যে ইখওয়ানি চিন্তা আর মওদুদি চিন্তা, এই চিন্তাটাই আধুনিক মুসলিম বিশ্বের একমাত্র ইসলামপন্থা চিন্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। এখান থেকে প্রথম থিওরিক্যালি এটা আঘাত করছে রশিদ ঘানুশি আর হাসান তুরাবি। আর বাংলা অঞ্চলে এটাকে লেখালেখি না হলে কাজের মধ্যে দিয়ে আঘাত করছেন হলো পিশাব চরমনাই। তো এদের কাজের ধারাটা প্রায় সেম। আপনি রশিদুল ঘানুশি এবং পিশাব চরমনাইকে সেম বলে ফেলতেছেন, এটা নিয়ে তো নতুন বিতর্ক হবে, যেখানে মানে আপনি রশিদুল ঘানুশি তো এলজিবিটি ওয়ালাদেরকে পর্যন্ত অধিকার দিতে চায়, আপনি পিশাব চরমনাই যিনি নারীদের সাথে, ওটা তো একটা ছোট ঘটনা, কিন্তু কাজের ধারা সেম। রশিদুল ঘানুশিরাও শেষ দিকে এসে তাদের আধ্যাত্মিক ধারা রাজনৈতিক ধারাকে আলাদা করছেন। ইসলামী আন্দোলন তার রাজনৈতিক ধারা আধ্যাত্মিক ধারাকে বহুত আলাদা করছে। হ্যাঁ, তো এটা এটা আপনার ব্যাখ্যা না, আসলেই তাই। তো মানে রাজনৈতিক ধারা এবং পুরা সুফিবাদী ধারা এটা একত্রে থাকা সম্ভব না, এটা আলাদা হইলেই দুজনই ভালো করে ফাংশন করতে পারবে। আপনি কয়েকদিন আগে একটা টক শোতে বলতেছিলেন যে আমরা তো এই ধরনের রাজনীতি করি, সুফিবাদী রাজনীতি। অবশ্যই সুফিবাদী রাজনীতি, তবে আইডিয়ালি দুইটা আলাদা হইলে ভালো। ঠিক, আমরা ইনশাল্লাহ আরও আলোচনা করব। ইনশাল্লাহ অনেক আলাপ রয়ে গেছে এবং আপনি প্রচার সম্পাদকের দায়িত্বে আসছেন। আমি এটা তো অফ ক্যামেরা বলি, তারপর অন ক্যামেরাও বলি, অনুরোধ থাকবে যে বাংলাদেশে আমরা আপনার দ্বারা ছাত্র আন্দোলনে একটা নতুন যুগ দেখছি, আমরা যারা পর্যবেক্ষক বলতে পারি। তো আমরা আশা করব আগামীতে ইসলামী আন্দোলনের প্রচার বিভাগটাও একটা নতুন দিগন্ত আমাদের সামনে খুলে দেবে। তো আসলে সীমাবদ্ধতা আছে, চেষ্টা করি, করতেই হবে। সীমাবদ্ধতা তো তখনও ছিল, আপনি যখন ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন তখন হলো কি দুটো তো আলাদা, তখন বউ ছিল না, বাচ্চা ছিল না, একবেলা খাইছি না। কারণ ওইটা যতটা না জরুরি ছিল, আমার মনে হয় যে এখন অনেক বেশি জরুরি, কারণ আপনারা তো রাজনীতি করতেছেন। কিন্তু বাংলা ভাষায় কেন, আরবিতে, ইংরেজিতে, বাংলাটাও কোথায়, মানে সে ওর থেকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর যে কাজগুলো, এগুলো কি করা হচ্ছে? বাংলাদেশের এলিট শ্রেণীর কাছে, যেমন আমি কয়েকদিন কালকে না পরশুদিন একটা প্রশ্ন তুলছিলাম যে সঞ্জিদা খাতুন তার সে এমন হবে কেন, তার বাবা তো ওই প্রশ্নটা কিন্তু এখনকার জন্য প্রযোজ্য। এখনকার যারা উচ্চশিক্ষিত এলিট, তাদের কাছে আসলে ইসলাম পৌঁছায় নাই। ধর আজকে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ সাহেবকে নিয়ে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু মাহফুজ সাহেবের কাছে কি মানে ইসলামের বয়ানটা আমরা পৌঁছাতে পারছি? এখন প্রশ্ন আসবে তিনি জানেন না কেন, সেটা ঠিক আছে, কিন্তু আমরাও যারা ইসলামের দাওয়াতি কাজ করি তাদেরকে পৌঁছাতে পারছি, ইসলামের সামগ্রিক রূপটা আমরা পৌঁছাতে পারছি না। পারার কারণে হচ্ছে যে আসলে আমাদের তরুণ প্রজন্ম, আমি কথা আরম্ভ করছি, আমাদের আধুনিক শিক্ষিত প্রজন্ম, তারা আসলে বৌদ্ধিকভাবে নাস্তিক, বুদ্ধিভিত্তিকভাবে তার ইসলামের কোনো রিলেভেন্ট খুঁজে পায় না। প্রচুর কাজের জায়গা, ওদের ভাষায় লেখালেখির কাজের জায়গা। অনেক ধন্যবাদ মারুফ ভাই। আমি মানে আমরা আশা করি যে ইসলামী আন্দোলনের প্রচার বিভাগ আপনাকে দিয়ে নতুন পথে যাত্রা করবে, এবং এটা ইসলামী আন্দোলনের না, ইসলামী দলগুলোর উচিত, ইসলামপন্থার উচিত হলো সত্যিকার অর্থে দাওয়াতের কাজের। শেখ ওসামা বিন লাদেন, আমি জানি না এটা নিয়ে আবার অনেকে শেখ বললে তো অনেকে আপত্তি করেন। ওসামা বিন লাদেনের একটা বক্তব্য বলা হয় যে জেহাদের বড় অংশটাই মানে 90% মিডিয়ার মধ্যে চলে গেছে। তো জেহাদ যদি 90% মিডিয়ায় যেতে পারে, তো রাজনীতির তো আমার মনে হয় 99% চলে গেছে মিডিয়ায়। তো সে দায়িত্বে আপনি আছেন। ইসলামী আন্দোলন, এখন আমরা আরেক সময় ইসলামী আন্দোলনের বর্তমান রাজনীতি এবং নির্বাচন নিয়ে আলাপ করবো আপনার সাথে। আজকের ঈদের আড্ডায় আপনি অংশগ্রহণ করায় অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে তাদেরকে কাছে ক্ষমা চাই, কষ্ট না পেয়ে। আমরা আগামী বাংলাদেশ হলো ইসলামপন্থী ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ, এবং ইসলামপন্থীর ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনে লড়াই করতে হবে এবং একটা ফলাফল ছেড়ে আনতেই হবে। সেজন্য এই আলাপগুলো যাতে কারো ক্ষতির কারণ না হয়, বর্তমান কষ্টের কারণ না হয়। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা লম্বা সময় আমাদের সাথে ছিলেন, মারুফ ভাইয়ের বক্তব্য শুনলেন। আমার সাথে মারুফ ভাইয়ের একটা লম্বা সম্পর্ক আছে, এজন্য আমরা কিছু আলাপ মনে হতে পারে আপনাদের কাছে যে ব্যক্তিগত আলোচনা আমরা চলে গেছি। আমরা চেষ্টা করছি যেন আলাপটা প্রফেশনাল একজন সংবাদকর্মী আর একজন রাজনীতিবিদের মধ্যে হয়।
আমি জানি না কতটুকু আমি পারছি। আমি যে কয়েকজন তরুণ রাজনীতিবিদকে নিয়ে আমার মনে হয় যে তারা আগামীর বাংলাদেশের জন্য কিছু করতে পারবে, আমি মারুফ ভাইকে অন্যতম মনে করি। তার অনেক বক্তব্যের সাথে আমি দ্বিমত করি, অনেক বক্তব্যের সাথে। তবে শুরুর দিন থেকে ওনার চিন্তার এই অংশ দ্বারা প্রভাবিত যে নতুন কিছু তিনি নেন এবং প্রচুর পড়াশোনা করেন। আমাদের ইনসাফে দেওয়া ওনার বেশ কিছু বক্তব্য নিয়ে আমাকেও বছরে 1-2 বার ট্যাগ দিয়ে মানে ফেসবুকে আমাকে মেনশন করে বেশ কিছু লেখালেখি হয়। তো স্বাভাবিক, ওগুলোর জবাব আমার দেওয়ার কথা না, এগুলো মারুফ ভাই দিতে পারবেন। আমি আমার জায়গা থেকে আমি মনে করি ওনার বক্তব্যগুলো সামনে আসা উচিত এবং এগুলো নিয়ে আলোচনাও হওয়া উচিত। যে পারবেন গ্রহণ করবেন, যার যেটুক সঠিক মনে হবে সেটা গ্রহণ করবে, বেঠিক মনে হলে আলোচনাও হবে। আমি আশা করব আগামীতে আমাদের মধ্যে এই ধরনের পড়াশোনা করা এবং সমাজ নিয়ে চিন্তা করা নেতার সংখ্যা, দায়িত্বশীলের সংখ্যা আরও বাড়বে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আপনার এত লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।